কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। আহ, আজকে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ একটা যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে তারা এই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। প্রথমবারের মতো বলতে আহ, তাদের কর্মসূচি যখন সরকার নিষিদ্ধ ঘোষণা করে, তারপরে এই প্রথম তাদের এরকম একটি যৌথ কর্মসূচি এলো। আগামী রোববার দিন 20শে জুলাই তারা হরতাল ডেকেছে। আপনারা অনেকেই জানেন যে তাদের এই হরতালের কারণ হচ্ছে গোপালগঞ্জে যেই ভয়াবহ নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই কারণে সেটার প্রতিবাদে তারা এই হরতালটি ডেকেছে। তবে নারায়ণগঞ্জ গোপালগঞ্জে আসলেই কি হচ্ছে সে ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে তেমন কোনো তথ্য নেই। সরকারের দিক থেকে এখন পর্যন্ত সেরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি, বরং আমরা বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম ভিডিও ফুটেজ দেখছি, অনেক রকম তথ্য পাচ্ছি। সেগুলির কোনটা সত্য কোনটা সত্য নয় সেগুলো ভেরিফাই করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে যে গোপালগঞ্জের পুরো পুরো এলাকা জুড়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে। এমনকি নারীদের উপরও, নারীদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের উপর নানান ধরনের নির্যাতনের অভিযোগ এসেছে। এমনকি ছোট্ট শিশুরাও রেহাই পাচ্ছে না বলেও অভিযোগ এসেছে। এবং বিভিন্ন পুরো রাতভর, গত দুদিন ধরে রাতভর সেখানে সেনাবাহিনী, এমনকি নৌবাহিনী পর্যন্ত সেখানে অভিযানে অংশ নিয়েছে। বলা যেতে পারে যে যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি তার পুরোটাই যদি সত্য হয়, ভয়ঙ্কর একটা যুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে আজকে গোপালগঞ্জের বাসিন্দারা। এবং অনেকেই আশঙ্কা করছেন এটি এখন শুধুমাত্র গোপালগঞ্জের পরিস্থিতি, কিন্তু যেই মেটিকুলাস ডিজাইনে পুরো ঘটনাক্রম অগ্রসর হচ্ছে, তাতে পুরো বাংলাদেশেই এই চিত্র দেখা যাবে কিনা এই প্রশ্ন করছেন অনেক রাজনীতি বিশ্লেষক। কারণ হিসেবে তারা বলছেন, আজই বাইতুল মোকাররম থেকে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। আপনারা অনেকেই জানেন যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই বর্তমান সরকারের বিরুদ্ধে জঙ্গিদেরকে তোষণ পোষণ এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এসেছে। এবং যেই জেলখানাগুলো ভেঙে জঙ্গিরা বের হয়ে গেছে, সন্ত্রাসীরা বেরিয়ে গেছে, ফলে আজকে যখন স্লোগান উঠেছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, তখন অনেকেই মনে করছেন সত্যি সত্যি কিন্তু জঙ্গিরা এই পুরো দেশটাকে দখল করে নেবে। কারণ হিসেবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে 16 জুলাই মধ্যরাতে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেই স্লোগানের পর সরকার যখন সত্যি সত্যি পতন হলো এবং আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে এই রাজাকাররাই ক্ষমতায় এসেছে, এই রাজাকাররাই বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তার সবশেষ প্রমাণ হিসেবে বলা যেতে পারে আগামী রোববার জামাতি ইসলামীর সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এবং সেখানে সরকারের তরফ থেকে 8টি ট্রেন বরাদ্দ করা হয়েছে তাদের কর্মীদের নিয়ে আসার জন্য। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। আগেও আওয়ামী লীগের সরকার, বিএনপির সরকার আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা তাদের সরকারের যেই সুযোগ সুবিধাগুলো থাকে তাদের দলীয় কর্মকাণ্ডে ব্যবহার করে। কিন্তু এইবারই প্রথম আমরা একদম ন্যাক্কারজনকভাবে দেখতে পেলাম একেবারে লিখিত আকারে সরকারের তরফ থেকে রেল লাইন ট্রেনগুলো এভাবে করে বরাদ্দ দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগুচ্ছে, যেগুলো আজকে মানে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু সেগুলি কালকে আমরা সত্য হিসেবে দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলো যেগুলো আমি এখন বিবরণ দিলাম, যে রাজাকারের ব্যাপারটি কেমন করে এসেছে, আজকে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি বলে যেই স্লোগানটি এসেছে, তার পরবর্তী প্রয়োগ সত্যি সত্যি এই দেশটি জঙ্গিদের হাতে যায় কিনা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। সেই সঙ্গে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমার এই অনুষ্ঠানে বহুবার বহু অতিথি বলে গেছেন এটি আওয়ামী লীগ বিএনপি মাইনাসের ফর্মুলা নয়, মানে -2 ফর্মুলা নয়, এটি -4 ফর্মুলা। সেই -4-এ কি আওয়ামী লীগ গেছে, বিএনপি এখন যাচ্ছে জাতীয় পার্টিকে পাঠানো হয়েছে, এর পরের টার্গেট কিন্তু জামাতে ইসলামী।
জামাতকে আজকে আমরা ক্ষমতায় খুব প্রকাণ্ড দাপটের সঙ্গে দেখতে পাচ্ছি, আলটিমেটলি কিন্তু তারাও থাকতে পারবে না বলে রাজনৈতিক বিশ্লেষক অনেকেই বলছেন। কারণ এটি আসলে যারা জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করছে, নেতৃত্ব দিচ্ছে, তারা এখন এই মুহূর্তে জামাতের সঙ্গে একজোট হয়ে থাকলেও তাদের সেই জোট থাকবে না। যেমনটি আমরা 5ই আগস্টের আগে দেখেছিলাম, সবগুলো রাজনৈতিক দল একত্রিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু 5ই আগস্টের পরে ধীরে ধীরে আমরা একে একে করে অনেকে সরে যেতে দেখেছি। এবং শেষ মুহূর্তে এই 4 দল কি বাংলাদেশের রাজনীতিতে যে প্রধান 4টি দল, তাদের সবাইকেই চলে যেতে হবে। এই যে সার্জিস আলম, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এদের যে গোপন সংযোগ রয়েছে জঙ্গি রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা অনেকেই জানেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিভিন্ন প্রান্তের গোয়েন্দা সংস্থা তাদের সঙ্গে হিজবুত তাহরির সংযোগের কথা কিন্তু বলে আসছে। সেটি আমরা ফাইনাল যেই ধাপ থাকবে সেই ধাপে গিয়ে আমরা দেখতে পাবো। কয়েকটি ধাপে যেহেতু অগ্রসর হচ্ছে। যাই হোক, এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, বিশেষ করে আওয়ামী লীগ নতুন করে ফিরে আসছে কিনা এই 5ই আগস্টের পরে, কিংবা তাদেরকে নিষিদ্ধ করার পরে রাজনীতির মাঠে আওয়ামী লীগ হরতাল দিয়ে ফিরে আসছে। এই বিষয়টি নিয়ে আমরা মূলত কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, এবং আমার সঙ্গে রয়েছেন ছাত্রলীগের একজন নেতা। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। ছাত্রলীগের রয়েছে ওয়ারেসুন নবী খন্দকার। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি ওয়ারেসুন নবী খন্দকার, আপনার কাছে জানতে চাই, আপনাদের কাছ থেকে আমি প্রথম বিবৃতিটি পেয়েছি এবং সেখান থেকে আমি দেখেছি যে আপনারা এই রোববার কর্মসূচিটি ঘোষণা করেছেন। কি আছে আপনাদের কর্মসূচিতে? ধন্যবাদ। আসলে আমি প্রথমে একটি কথা বলতে চাই যে হরতাল কর্মসূচিটা কালকে অর্থাৎ রোববার দেয়া হলো। এই বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কিন্তু একটি গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের সাপেক্ষে বা কি বলবো যে সহায়ক নয়। তারপরেও এই ধরনের একটা কর্মসূচি ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হলো। এটা আসলে একটি সাহসী পদক্ষেপ একদিকে বলবো, আরেকদিকে বলবো এটি আসলে দেশ রক্ষার জন্য আমি বলবো। আপনি জানেন যে সম্প্রতি গোপালগঞ্জের যে ঘটনাটি হয়ে গেছে, সেখানে অনেকে হত্যা করা হয়েছে এবং কতগুলো লাশ, নানা ধরনের খবর পাচ্ছি যে গুম করা হয়েছে কাউকে, বিভিন্ন সূত্রে যেগুলো পাওয়া যাচ্ছে, এবং অনেক গণমাধ্যমে সেগুলো আসেনি। কোনো কোনো গণমাধ্যমে যেগুলো মূল্যবান ধরে নিতাম সেই গণমাধ্যমগুলো বলা চলে একপেশে নিউজ করেছে, যেটি আসলে সার্বিক দিক থেকে আমরা যেটা মনে করতেছি যে একটি রাষ্ট্র বাংলাদেশ এখন একটি রাষ্ট্রের কোনো কাঠামোর মধ্যেই পড়ে না। এই প্রেক্ষাপটে রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রকে রক্ষা করতে হলে এগিয়ে আসতে হবে কোনো না কোনো দলকে, এবং সেই দিক থেকে কিন্তু এগিয়ে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটি প্রবীণ দল। আওয়ামী লীগের অধীনেই এই বাংলাদেশ, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। খন্দকার, আমরা এই কথা তো জানি এবং প্রতি 1 বছর ধরে এইটাই শুনছি যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বলে এখন কি করছে আওয়ামী লীগ? তারা কি গত 1 বছরে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখাতে পেরেছে? তারা কোথাও দাঁড়াতে পেরেছে? পারেনি। এই আন্দোলন কি তারা এখন যে হরতাল দিয়েছে, এটি কি তারা সফল করতে পারবে? দেখুন, সফলতার বিষয়টা আসলে একটু কঠিন। সফল হবে কি হবে না সেটি আসলে আমরা দেখতে পারবো সামনে। তবে আমার মনে হয় সফল হওয়া উচিত। আপনি একটা জিনিস দেখেছেন যে এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, ছাত্ররা যেটি গঠন করেছে, তারা গোপালগঞ্জে যাচ্ছে, গোপালগঞ্জ থেকে আসছে, এবং তারা বিভিন্ন জায়গায় সভা সেমিনার বা তাদের সমাবেশ করতে আসছে। সেখানে কিন্তু পুরোপুরি সহায়তা দিচ্ছে সরকার, যে দলটি এখনো নিবন্ধন পায়নি। অথচ আওয়ামী লীগ এরকম সহায়তা পেয়ে তো আপনারাও একসময় আন্দোলন করেছিলেন, রাজপথ দাপিয়ে বেরিয়েছিলেন। না, এটা ঠিক নয়। এই ধরনের কোনো সহায়তা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠন আছে তারা এই ধরনের সহায়তা পায়নি। ট্যাঙ্কের ভিতরে গিয়ে তারা আশ্রয় নেবে এবং তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হবে, আর্মি প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, তারা ট্রেন পাবে। এ ধরনের আওয়ামী লীগ কেন, কোনো বাংলাদেশে অতীতে কোনো দলে এই ধরনের সহযোগিতা পায়নি। বরং একটি
হয়তো সহযোগিতা ছোটখাটো যেটি হয়তো পেয়েছিল সেটি হচ্ছে মিছিল মিটিং এর ক্ষেত্রে একটা বিশৃঙ্খল ঘটনা থেকে জানমাল রক্ষা করতে হয়তো কোনো একটু দিকে একদিকে বা কোনো একটা দলের দিকে একটু হয়তো বা বেশি সহমর্মিতা ছিল কোনো একটা আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা সরকারের, কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক এই যে ট্যাঙ্ক বহর নিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে ট্রেন দিয়ে, এর আগে তাদেরকে আমরা দেখেছি বাস দেওয়া হতো, বাস তারা রিকুইজিশন করে যেত। এটি আসলে এইটাই একটি রাষ্ট্রের জন্য এটা মেনে নেওয়া যায় না। এবং এটি আসলে এটা কি বলবো যে কিংস পার্টি আমরা বিএনপিকে বলি, এরশাদকেও বলে, জাতীয় পার্টিকে বলি, এরা আসলে এদের কাছে শিশু। আমি মনে করি যে এদের কাছে বিএনপি কিংবা এরশাদের আসলে শিশু। এই কিংস পার্টি এত ভয়ানক হতে পারে, এটি আসলে বাংলাদেশ একটা ন্যাক্কারজনক উদাহরণ তৈরি হলো জি, এই এক আমি বছরে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি আমি আপনার কাছে আবারও ফিরবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি দেখতে পাচ্ছি তিনি গাড়িতে আছেন, তবু আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ প্রফেসর কলিমুল্লাহ। আমাকে যদি একটু বলতেন, জি, আমাকে যদি একটু বলতেন ঢাকা শহরের পরিস্থিতি কি এবং গোপালগঞ্জেরই বা পরিস্থিতি কি? আমার সঙ্গে গোপালগঞ্জ থেকেও একজন যুক্ত হবেন সেখানকার। আমার মনে হয় তিনি যুক্ত হয়েছেন। আপনারা যদি একটু অনুমতি দেন আমি গোপালগঞ্জের পরিস্থিতিটা জেনে আপনাদের কাছে আবার যুক্ত হই, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। আমি সঙ্গত কারণে তার নাম পরিচয়টি উল্লেখ করলাম না। সেখানে ইন্টারনেট সংযোগও খুবই দুর্বল, ক্ষীণ। আমি একটু তাকে যুক্ত করছি এবং তার নামটি আমি বলছি না। ওকে, এখানে এখানে তাকে আমি একটি একটি যেভাবে করে যুক্ত করছি। কোথায় গেল? আমি একটু যুক্ত করতে চাই তাকে। ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপা, আমি আপনাকে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সাদিক সুলতান নয়, এটি তাকে আমি একটা নাম দিয়েছি। তার নাম সাদিক সুলতান নয়, তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন এবং গোপালগঞ্জেও ঠিক নয়, আশেপাশে অবস্থান করছেন, কারণ গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ থাকতে পারছে না। ভাই, আমাদেরকে যদি একটু বলতেন যে সেখানকার পরিস্থিতিটা এখন কি দেখছেন, সেখানে অবস্থাটা কেমন? জি আপা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আমাদের গোপালগঞ্জ বাসী সবাই ভীত, সন্ত্রস্ত এবং খুবই কি বলবো যে এরকমের পরিস্থিতি আমরা কোনোদিন ফেস করিনি। গোপালগঞ্জের মানুষ হিসেবে আমরা যে কতটা আতঙ্কগ্রস্ত, মানে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে এখন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী গোপালগঞ্জে নাই, আর কোনো দুষ্কৃতিকারী তো প্রশ্নই আসে না। গোপালগঞ্জ একটা শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো সন্ত্রাসী বা অন্য কোনো খারাপ মানুষ এখানে অবস্থান করার কোনো সুযোগ নেই। তো এখানে বারবার ট্যাগ দেওয়া হচ্ছে যে দুষ্কৃতিকারী, এখানে দুষ্কৃতিকারী নামে করে যৌথ বাহিনী যেরকমের অভিযান চালাচ্ছে আমাদের এখানে প্রত্যেক দিন, কি বলে, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, আর গতকাল থেকে দেখলাম যে কোস্টগার্ড, নৌবাহিনী, এরা সবাই যৌথভাবে কি করতে চায়, সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছে আমাদেরকে কি করতে চায়, আমাদের গোপালগঞ্জের মাটি নিচ্ছিন্ন করে দিতে তারা পায়তারা করতেছে। এখন বিশ্ব মিডিয়াও দেখছে না, কোনো সাংবাদিকরাও এখানে কোনো স্কোপ নাই, তারা কিছু তথ্য নিতেও পারছে না। এক প্রকারে আমরা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন একটা জায়গা মনে হয়। সবাই কিন্তু এই মিডিয়া কিন্তু কোলাপস হয়ে গেছে। মিডিয়াটা কোনো সত্য প্রকাশ করে না। হ্যাঁ, এখানে যারা আছে তাদের মতো করে যা পারছে সেটা বলছে। এখানে আমি আমাদের দেখতে পাচ্ছি আমাদের কলিমুল্লাহ স্যার আছে, সিদ্দিকুর রহমান স্যার, সিদ্দিকুর রহমান ভাই মনে হয়, মানে আমাদের আমেরিকার লীগের প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনিও আমাকে চিনেন, হয়তোবা আমাকে এখন চিনতে পারবেন না কিনা জানি না। না, আমি চাই না, আপনার নামটা বলুন প্লিজ। এই মুহূর্তে আমি তোমাকে চিনতে চাই না। না, আপনার নাম বলেন না প্লিজ, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে বলছি। জি, কন্টিনিউ করুন। এটা কি সত্যি যে নৌবাহিনীর একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি, এটি কি সত্যি? যে একদম সত্য। এবং তারা অলরেডি আরেকটা ঘোষণা দিয়েছে, এই মৌলবাদী একটা কোস্টগার্ডকেও মোতায়েন করা হয়েছে।
জি স্যার। ওকে, কোস্টগার্ডকেও মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ। আমি থার্ড একটা ইন্টারভিউ আমি গত ৩ দিন আগে আমি দেখলাম। উনি যেটা বলেছেন সেটা কিন্তু সেরকমই পরিস্থিতি ওরা ঘটাতে চায়। ওরা আবার পদক্ষেপ নিতে চায় ১৫ আগস্টের আগে। আমরা একটা খবর পেয়েছি আবার ওরা আসতে চায়। ওরা সংবদ্ধভাবে এই ইসলামিক যত টেররিস্ট আছে মানে মৌলবাদী গোষ্ঠী আছে সবাই এক হয়ে এসে আমাদের গোপালগঞ্জের সাধারণ মানুষের ঘরে, ঘরে যেয়ে হানা দিবে। তাদের ওই যে মানে সন্ত্রাসী যে পতাকা সেটা হাতে তুলে দেবে আর আমাদের মুজিববাদ তারা কবর রচনা করতে চায়। আর গোপালগঞ্জ মাঠে থেকে শেখ মুজিবের কবরও তার যে সমাধিসৌধ আছে সেটাও তারা নিচ্ছিন্ন করে দিতে চায়। এটা খুবই ভয়ের, খুবই আশঙ্কার। আমরা সাধারণ মানুষ হিসেবে খুবই আম মানে কি ট্রমাটাইজ হয়ে গেছি। আমরা খুবই মানে কি বলবো এই ভাষাটা আমি বলতে পারি না। সারাদিন আমাদের মধ্যে ভয়ে আতঙ্কে দিন কাটে। যে কখন আমাদের কাকে ধরে, কাকে ক্রস ফায়ার দেয়, কাকে মেরে ফেলে, কাকে গুম করে, এরকম পরিস্থিতি। সেনাবাহিনী যে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক সেটা আর এখন নাই। আমাদের এই কলিমুল্লাহ স্যার উনি তো এই বিষয়ে খুব দক্ষ। উনি সব জানেন। কিন্তু এরা তো আমার মনে হয় না যে আমাদের দেশের সেনাবাহিনী। এরা মনে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। আমাদের নিরীহ মানুষের উপর যে এরকম অত্যাচার শুরু করেছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সেনাবাহিনী নিয়ে আমার অনেক গর্ব হতো। আমার পরিবারের অনেক উচ্চতর অফিসার ছিলেন, নাম প্রকাশ করব না, ২ জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। হুম, তো তারাও তো কখনো তাদের ব্যবহার দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি এই সমস্ত দেখে। আমি আর সহ্য, একজন সাধারণ মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি এগুলো ভাবতেই পারছি না। যে এমনিতে আমি আমরা অভিযোগ পেয়েছি যে রাতভর নাকি বাড়ি বাড়ি তল্লাশি হচ্ছে, এটার ব্যাপারে একটু একদম বলতেন যে। জি, একদম সঠিক বলছেন। আমাদের জেলাতে ৫টা উপজেলা আছে। তো সেখানে আমি তো ধরেন যে আমি বেসিক্যালি প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম সম্পর্কে আমার খুব ধারণা আছে। কারণ আমি ছোটবেলা থেকে ওই ঘুরতে পছন্দ করতাম এবং প্রত্যেকটা মানুষ সম্পর্কে, এলাকা সম্পর্কে আমি ইতিহাস, মুক্তিযুদ্ধ এই সমস্ত বিষয় হলো আমার বঙ্গবন্ধু, এগুলো আমার জীবনের সাথে ছোটবেলা থেকে গেঁথে গেছে। আমি যেহেতু ইতিহাসের ছাত্র, ইতিহাস ঐতিহ্য আমি জানতাম। আর ওই সব মানুষের সাথে যোগাযোগটা আছে। প্রত্যেকটা এলাকার আমার কাছে খবর আছে। আমি যেমন সবার সাথে যোগাযোগটা আছে এরকম হয়তোবা আমাদের জেলায় কারোর সাথে না। আমার কাছে মানে মনে করেন যে আমি প্রায় ২-৩ হাজার লোকের কন্টাক্ট আমার কাছে আছে। তাদের সাথে আমি যোগাযোগ, প্রত্যেকটা পাড়া মহল্লায় কি হচ্ছে আমি সব খবর পাচ্ছি জায়গায় বসে। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকায় তারা যে ডিস্টার্ব করতেছে। কেউ কেউ মানে মানে ঘুমাতে পারছে না। তার মানে আপনি ঢাকায় আছেন তাই তো? না, আমি আছি, আশেপাশে আছি। যেখানে আছি। না, আপনি বলছিলেন যে ঢাকায় বসে সবার সঙ্গে যোগাযোগ করছেন। না, ঢাকায় নাই। ঢাকায় তো থেকে আমি এলাকায় আসছিলাম। পাশে আছি, কোথাও আছি আরকি। আমাদের অন্য কোথাও আছি। ওকে, বুঝতে পেরেছি। মানে এমনিতে ঢাকা বিভাগে আছে না? জি? স্যার? ঢাকা বিভাগ অর্থে বলছে নাকি ঢাকা বিভাগের কোথাও হয়তো আছে? ঢাকা বিভাগের কোথাও হয়তো আছে নাকি? না স্যার থাক, আছি। যেখানে আছেন থাকেন। আমি আসলে পুরো বাংলাদেশেই যারা 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 আওয়ামী লীগের সমর্থক আছে তাদের জন্য পুরো বাংলাদেশটাই অনিরাপদ। তো যেখানেই থাকেন, আমি জানি যে আপনি গোপালগঞ্জের কাছাকাছি কোথাও আছেন আর কি। যাই হোক, যেখানে থাকেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনার পরিবারের কি অবস্থা এবং অন্যদের পরিবার স্বজনদের কি অবস্থা যদি একটু বলতেন, এবং যারা এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে বলে খবর পেয়েছেন। আমি ৪ জনার পরিচয় পেয়েছি। গতকাল আরেকজন হাসপাতালে মারা গেছেন ঢাকা মেডিকেলে। এই মোট ৫ জনের সন্ধান পেয়েছি। এর বাইরে শেখ হাসিনার মুখে আমি শুনেছি যে ৭ জন মারা গেছেন। আর বিভিন্ন ভাবে শুনেছি এই সংখ্যা ১৯ থেকে ২৬। আপনি যদি আমাদেরকে একটু সুনির্দিষ্ট করে বলতেন যে কত হতাহতের ঘটনা ঘটেছে। বেসিক্যালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য যারা বাইরে অবস্থান করছেন তারা হয়তো সঠিক সংবাদটা তাদের কাছে নাই। এখানে অ্যাকচুয়ালি ২৫ থেকে ২৬ জনের মতো মানে হতাহত হয়েছে, এটা সঠিক। কিন্তু এটা তো কোনো মিডিয়া বা কোনো সরকারিভাবে এটা প্রকাশ করতে দিচ্ছে না। আর যাদের মারা গেছে পরিবারের সদস্য তাদেরকে ফোর্স করতেছে সেনাবাহিনী। হয়তো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, জোর করতেছে যে তাড়াতাড়ি
আহ, মানে সাহিত্য করার জন্য, মাটি দেওয়ার জন্য বলতেছে। হুম। আর আমরা কাউকেই জি, আর জি, কাউকে কোনো যারা মারা যাচ্ছে তাদেরকে কাউরে ময়না তদন্ত করার সুযোগ দিচ্ছে না। তো কেন, জি, কোন বুলেট লাগলো, কোন কি ধরনের গুলি তাদেরকে ব্যবহার, সেই সেনাবাহিনী প্রধান প্লাস হচ্ছে পুলিশ বাহিনী প্রধান তারাও ক্লিয়ার করছে না। পুলিশের প্রধান আইজিপি বাহারুল আলম সে বলছেন যে লিথিয়াম বুলেট বা গুলি সেটা ব্যবহার করা হয়নি। তাহলে কি ব্যবহার করা হয়েছে, কোন গুলিতে মারা গেছে আমাদের এই সাধারণ জনতা, এটা কি মানুষ জানতে পারবে না? জি। আপ আপ আ ঠিকই বলেছেন যে কারো ময়নাতদন্ত হচ্ছে না। এইরকম খবর দেখেছিও। আ আমাকে যদি আরেকটা জিনিস বলতেন যে উম যাদেরকে অসংখ্য মানুষ নাকি নিখোঁজ, যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের নাকি কারো কোনো সন্ধান নেই। এ ব্যাপারে কিছু বলতে পারেন? এখানে একজন মন্তব্যও করেছেন এটি। জি, একদম। আমি প্রত্যেকটা থানার মানে কাছে আমাদের নিরীহ কিছু লোক যারা হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে বা ধরে নিয়ে গেছে, থানায় যে কান্নাকাটি করেছে সেরকমের তথ্য আমাদের যারা সাংবাদিক আছে, যারা কাজ করছে তারা সেখানে যে আমাকে তথ্য জানিয়েছে যে এই ঘটনা। থানার গেটে মানে কান্নার রোল প্রত্যেকটা, একদম যাদের বয়সও নেই, ধরেন যে মানে ১০ থেকে ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর, ১৮ বছর নিচে এরকমের অনেক নিরীহ যারা স্কুল গোয়িং না, মানে কাজে চলে গেছে একদম চাইল্ড বয়স থেকে, তাদেরকেও নিয়ে যাচ্ছে। মানে অকারণে একজন যাচ্ছে, কাজে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। একজন যাচ্ছে, তারা ফ্যাক্টরিতে কাজে নিয়ে যাচ্ছে, জমিতে যাচ্ছে, কেন যাচ্ছে রাস্তায়, এরকম এরকম পরিস্থিতি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি নিরাপদে থাকুন। আর আরেকটি জিনিস, আরেকটি ভিডিও দেখেছি যে হেলিকপ্টার থেকে লাশ ফেলা হচ্ছে ধান ক্ষেতে। এটি কি সত্য নাকি? আপনার জানা আছে নাকি? না, হেলিকপ্টারকে লাশ ফেলাচ্ছে এটা সঠিক না। এটা আমার জানা মতে আমি জানি না। আর এরকমের এটা হয়তো কোনো কারসাজি থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। জানি না। ওকে, বুঝতে পেরেছি। তাইলে আসলে ঘটনা কি মানে কোনটা যে সত্য, কোনটা যে মিথ্যে এগুলো মানে বোঝাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। সো গোপালগঞ্জের মানুষ এখন কি চায়? গোপালগঞ্জের মানুষ সবসময়ই শান্তিপ্রিয়, শান্তি চায়। আর এখানে যে অশান্তি বিরাজ করছে, মানে অকারণে এখানে এই যে বাহিনীগুলো এসে জড়ো হচ্ছে মানুষের মধ্যে, এটা সেগুলো তারা এখান থেকে বিদায় হয়ে সরে যেয়ে আমরা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক, এটা চাচ্ছে। আর যারা এখানে হতাহত হয়েছে তাদের পরিবারের সঠিক বিচার চায়। আর তারা আহ সেটাই চায় আর কি। আর জি। কি বলবো? আর 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 ধরেন ধরেন এরা যদি বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর করতে চায়, সেই ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষ কি করবে? বঙ্গবন্ধু আ মানে মাজার ভাঙ্গা বা সমাধি ভাঙ্গার যে অপতৎপরতা তাদের আছে, এখনো আছে। তারা তো এটা তাদের মূল টার্গেট। তারা তো বঙ্গবন্ধুর নাম নিশানা বাংলাদেশ থেকে মুছে দেওয়ার যে অপচেষ্টা, এটা তো চালিয়ে যাচ্ছে ১১ মাসই। বাংলাদেশে আপনি আপাতত জানবেন কিনা আমি জানি না। আমি বলি, বাংলাদেশের ৬৪ জেলার কোথাও বঙ্গবন্ধুর কোনো মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য স্থাপনা কিছুই নাই। সব গুঁড়িয়ে দিয়েছে। কোথাও নাই। এমনকি আমার জেলার ওই একটা সরকারি স্বাস্থ্যের অফিস, এসেনশিয়াল ড্রাগ এর অফিসের সামনে যে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল বড় আকারে, সেই ছবিটা ১ম এ ওরা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। পরবর্তীতে তারা ইয়ে মানে কি বলে, এমনভাবে প্লাস্টার করে দিয়েছে সেটা আর দেখা যাচ্ছে না। সব জায়গা মানে এখন বঙ্গবন্ধুর মানে মাজারটাই আছে, ওটা তারা মানে ঘুরে দিতে পারলে তারা সাকসেসফুল। ওরা মুক্তিযুদ্ধকে ভয় পায়। ওরা স্বাধীনতা ৭১ কে ভয় পায়। মূল সমস্যা হলো ৭১ এর পর যে শক্তি আর আমাদের মুক্তিযুদ্ধের শক্তি। এখন আমরা জিম্মি হয়ে গেছি এই পরাজিত শক্তির কাছে। তারা মানে এই ৫৪ বছরে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে। আর মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো এখনো নিরীহ আছে এবং কষ্টসৃষ্টে জীবনযাপন করছে। তারা এই কারণে তাদের কাছে অস্ত্র আছে। এই অস্ত্রের বলে, ক্ষমতার বলে তারা কথা বলতেছে। তারা ১ম এ ক্ষমতা দখল করেই আমাদের যাদের লাইসেন্স প্রাপ্ত লোক আছে, আ রাজনীতি, সামাজিক বিভিন্ন তাদের সবার লাইসেন্স তারা
আগে থানায় জমা নিয়েছে এই সেপ্টেম্বর মাসের মধ্যে। কোন লোকে আমাদের নেতা কর্মী সমর্থক বা যারাই আছেন না কারো কাছে কোনো অস্ত্র বা দুষ্কৃতি কোনো কিছুই নাই, কিন্তু এরা খামোখাই আমাদেরকে হয়রানি করতেছে। খামোখা আর এখন অনেকে তো বলছে, দেখুন এখানে দর্শকরাও প্রশ্ন করছেন যে মানে গোপালগঞ্জের মানুষ ঝামেলা করলো কেন, এখানে কি শুধু আওয়ামী লীগের লোকেরাই থাকবে, অন্যরা থাকলে তাদের অসুবিধা কি, এটা প্রশ্ন তো তারা করছে। এখানে আপনি জানবেন আমাদের গোপালগঞ্জে টানা 15.5 বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তো এখানে কোনোদিন কোনো দলের কোনো কর্মী সমর্থক নেতা কোনোদিন কি হয়রানির শিকার হয়নি, মামলার শিকার হয়নি। সে আমাদের বাড়িতে আসতে পেরেছে, খেতে পেরেছে, তাদের বাড়িতে আমরা যেতে পেরেছি, খেতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। যখনই 5ই আগস্টের মতো কোনো একটা পরিস্থিতি তৈরি হলো তখনই শুরু হলো তাদের আসল চেহারা বের হলো একে একে। এরকম পরিস্থিতি আমরা দেখি। আর বললেন যে গোপালগঞ্জে আসবে আবার হামলা করতে 15 আগস্টের মধ্যে, কিন্তু হ্যাঁ আসতে পারে তারা, আমরা আশঙ্কা করি। কিন্তু তারা আসলে গোপালগঞ্জের নেতারা না থাকে বা আওয়ামী লীগের কর্মীরা না থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ এগুলো রুখে দেবে। যদি 5 লাখ 10 লাখ লোক গোপালগঞ্জের মানুষকে সব মানুষ মেরেই বঙ্গবন্ধু মাজার শেষ করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। মানে যদি কোনো উপর থেকে কোনো অস্ত্র না দিয়ে যদি আকাশ থেকে যদি কোনো ভাবে বম্বিং না করা হয়, এমনি থেকে বাই রোডে বা সরাসরি রাস্তায় মানে স্থল পথে কেউ পারবে না আমার মনে হয়। যদি অস্ত্র ছাড়া, অস্ত্র যদি লক্ষ লক্ষ লোক মারা যাবে জীবন দেবে, কিন্তু বঙ্গবন্ধুর সমাধিসৌধ শেষ করতে কেউ দেবে না। যদি একজন মানুষও থাকে সেটাও কেউ দেবে না। এটাই বলে রাখলাম এখন। জি, বুঝতে আমি পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন এবং সাবধানে থাকুন। জি আপা, আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম গোপালগঞ্জ থেকে একজনের সঙ্গে, তিনি ঠিক এক্স্যাক্টলি গোপালগঞ্জে নেই, তবে গোপালগঞ্জের আশেপাশে রয়েছেন। এখানে তার সঙ্গত কারণে তার সঠিক পরিচয়টা আমি প্রকাশ করিনি। তার নাম এখানে আপনারা অনেকেই দেখেছেন সাদিক সুলতান। এটি তার একটা, আমরা বলি এটাকে তার একটা গুপ্ত নাম বা কলম নাম আমরা ব্যবহার করেছি, ছদ্ম নাম ব্যবহার করেছি, যাতে তার জীবনের উপর কোনো হুমকি না আসে, সেজন্য তার নিরাপত্তার খাতিরে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ শুনছিলেন কি বলছিলেন যে গোপালগঞ্জের মানুষ, আমি আরো অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছি, সবার কিন্তু অভিমতটি এরকমই যে সেই 5ই আগস্টের পর থেকে গোপালগঞ্জ অনেকখানি পুরুষ শূন্য, বেশিরভাগই তারা অন্যত্র অবস্থান করছে। তারপরেও তারা গোপালগঞ্জকে নানানভাবে টার্গেট করেছে, এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনাক্রম তো আপনি জানেনই। এখন কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে, আর গোপালগঞ্জে কি হচ্ছে আপনার কাছে কি তথ্য আছে? প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এখানে আপনি জিজ্ঞেস করেছিলেন ঢাকার পরিস্থিতি কেমন। ঢাকার একটা প্রস্তুতি চলছে, সাজ রব জামাতের একটা বিরাট সমাবেশ আছে এবং সেটিকে ঘিরে এক ধরনের উৎকণ্ঠা আছে, এটা বোঝা যাচ্ছে। মনোযোগ গোপালগঞ্জের দিকে এবং যে আর্থিক পরিস্থিতি কি, পরিস্থিতির কারণে মানুষজন কেমন আছেন এবং গোপালগঞ্জ জনপদ পুরুষ শূন্য হয়ে গেছে, এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন এবং এর কারণে নারীরা এক ধরনের ভালনারেবিলিটির মধ্যে পড়েছে। এখন প্রফেসর ইউনূস তিনি আপনার নারীদের এম্পাওয়ারমেন্টের সুবিধার্থে তাকে এবং আপনার গ্রামীণ ব্যাংকে যৌথভাবে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এখন এই নোবেল পুরস্কার যেই উদ্দেশ্যে, যেই কারণে তাকে দেওয়া হয়েছে, তিনি শান্তি কায়েম করবেন, সেখানে কিন্তু রীতিমতো অশান্তি ইনস্টিটিউশনালাইজ করবার জন্য যা যা করা দরকার সবই কিন্তু আজকে নিশ্চিত করা হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার জাতিসংঘের সঙ্গে চুক্তি হয়ে গেছে আজকে যে ঢাকা 17তম বাংলাদেশ 17তম স্বাগতিক দেশ হিসেবে কাজ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস স্থাপন
করার প্রক্রিয়া চলছে তাতে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে ওই চুক্তিতে ইমিউনিটি প্রদান করে দেওয়া হয়েছে যে এই অফিসে যারা কাজ করবেন তাদের আপনার কোনো রকমের দায়বদ্ধতা থাকবে না, তাদের বিরুদ্ধে কখনো মামলা মোকদ্দমা করা যাবে না, এবং এর জন্য অ্যাকাউন্টেবল থাকবেন না, এখানটায় তারা চলে যেতে সক্ষম হবে নির্দ্বিধায় এবং বিনা বাধায়। আপনার এ পর্যন্ত যেই দেশগুলোতে আপনার এই রকমের অফিস স্থাপিত হয়েছে প্রত্যেকটা কম বেশি কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে, এবং আগামী 3 বছরের জন্য আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ একটা কনফ্লিক্ট জোনের মধ্যে প্রবেশ করলো। অ্যাপারেন্টলি মনে হবে যে অনেকে মিষ্টি মিষ্টি খাবেন যে আজকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা ইন এ ওয়ে যেটাকে বলে মৃত্যু পরোয়ানা তে স্বাক্ষর করলাম। এবং আমাদের এই অফিস স্থাপনের সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্রর। তিনি বাংলাদেশের এই যে কয়জন এখন ম্যানিং করছেন, আপনার যে কয়জন ম্যানিং করছেন উপদেষ্টা পরিষদ বা মন্ডলী, সেখানে তিনি সবচাইতে বড় মাপের ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি। তো সুতরাং তার এই ব্যাপারে উৎসাহ আগ্রহ সবচেয়ে বেশি ছিল, এবং আমরা সেটি আজকে দেখলাম কার্যকর হলো। ধন্যবাদ। প্রফেসর পলিমুল্লাহ, আমি যদি বলি আপনাকে যে ময়মনসিংহে নাকি এই মুহূর্তে গোলাগুলি হচ্ছে, এই বিষয়ে কিছু জানা আছে আপনার? জি না, আমি এখন পর্যন্ত কোনো এরকম খোঁজ খবর পাইনি, তবে আমি নিশ্চিত যে গোপালগঞ্জের যে অস্থিতিশীলতাটা আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু সমগ্র বাংলাদেশময় হওয়ার জন্যে যা যা উপকরণ দরকার কম বেশি সবই কিন্তু উপস্থিত। স্পার্কটা দরকার ছিল, সেই স্পার্কটা আপনার এই গোপালগঞ্জের মধ্য দিয়ে সূচিত হয়েছে, এবং সে কারণেই আমাদের সরকারের পক্ষ থেকে, ইউনূস শাহীর পক্ষ থেকে সর্বরকম আপনার জোগাড় যন্ত্র নিশ্চিত করা হয়েছে, এমনকি কোস্ট গার্ডও মোতায়েন করা হয়েছে যাতে নৌপথে আপনার কোন রকমের এই চলাচলের ক্ষেত্রে কোন রকমের আপনার নিঃসংকোচ চিত্তে কেউ এই গম্যতার সুযোগ না নিতে পারেন। আর আপনার এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে লোকাল যে মিডিয়া, কি প্রিন্ট কি ইলেকট্রনিক, এক ধরনের যেটাকে বলবো আমরা যন্তর মন্তর ঘরের মধ্যে আটকা পড়ে গেছে। আপনার সেই যে আপনার হীরক রাজার দেশে যেমনটি আমরা পরিদৃষ্ট করেছিলাম সেরকম একটি মহাবিষ্টতার মধ্যে তারা আছেন, এবং রীতিমতো ভীত সন্ত্রস্ত একটি কায়দায় কাজ করছেন। আজকে যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং চ্যানেল আই থেকে আমার কাছে রিপোর্টাররা এসেছিলেন আমার মতামত জানতে, যে গতকাল নির্বাচন কমিশন যেই পর্যবেক্ষণ নীতিমালা 2025 প্রকাশ করেছেন সেইটা নিয়ে আমার বক্তব্য মন্তব্য কি। আমি যখন খোলামেলা কথা বলবার চেষ্টা করলাম, মানে শুরু করার আগেই তারা কিন্তু আমি ইনফর্মালি যে কথা বলছিলাম সেগুলো তারা ধারণ করলেন, করে আমাকে জানান দিলেন যে এই সরকারের পছন্দনীয় একজন ব্যক্তি যার পরীক্ষক হিসেবে আমি কাজ করেছি, ডক্টর আব্দুল আলিম, যিনি আমাদের সঙ্গে কাজ করেছেন এশিয়া ফাউন্ডেশনের নির্বাচন পর্যবেক্ষণের, এই ভদ্রলোকের কাছে তারা যাবেন এবং রীতিমতো ওই কাঠগড়ায় দাঁড় করানোর মতো করে একটা ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন। এখন বিষয়টা হচ্ছে উদ্দেশ্য পিন ডাউন করার চেষ্টা করা। এখন ধরুন আমি তো একটু বেয়ারা কিসিমের মানুষ, কথা বলবার সময় ছেড়ে কথা বলার আপনার স্টাইল আমি ফলো করি না, তো ফলে আমি যা বলার বলে দিয়েছি। ন্যাচারালি সেখানে গিয়ে তিনি হয়তো আমাকে ডকে তোলার চেষ্টা করবেন বা করেছেন, হু নোজ। তো এই যে ভদ্রলোক, তিনি আপনার ডক্টর বদিউল আলম মজুমদার কর্তৃক নেতৃত্ব দেওয়া নির্বাচন সংস্কার কমিশনের
অন্যতম কৌশলক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে আইন করে যে বিচার ব্যবস্থা দিয়ে যা করা যায়, কি শাস্তি নির্ধারণ করা যায়, আপনার জনকীর্তক যারা আপনার নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার বা আপনার প্রিজাইডিং অফিসার হিসেবে ভূমিকা পালন করেছেন বা সমন্বয়ের কাজ করেছেন, সেই কমিটিতেও তিনি আছেন। অর্থাৎ একটা জাজমেন্টাল পজিশনে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ইন্টিগ্রিটি নিয়ে নানান রকমের সমস্যা আপনার বিগত নির্বাচন কমিশন গুলো আপনার আশঙ্কা প্রকাশ করেছিল, এবং সেটি কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, এবং সেই ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে যিনি ভূমিকা পালন করেছেন তাকেও অনবোর্ড নেওয়া হয়েছিল। আমি নাম ইচ্ছা করি উল্লেখ করছি না। তো এই যে পরিস্থিতি, অর্থাৎ এক ধরনের কোণঠাসা করবার চেষ্টা, এক ধরনের আপনার পিন ডাউন করবার চেষ্টা, এটি এখন পুরো রেজিমের অস্থি মজ্জায় প্রবেশ করেছে, এবং আগামী 3 বছর হয়তো এই জনপদের উপর দিয়ে নানান রকমের ঝড়ঝঞ্ঝা আসবে, এবং সেটার আনুষ্ঠানিক সূচনা আজকে থেকে শুরু হয়ে গেল। ধন্যবাদ। শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। আমি বলছিলাম যে ডক্টর কলিমুল্লাহ যা বলছেন এটি আতঙ্কিত হওয়ার মতো, কিন্তু আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ অদম্য, তারা কোনোদিনও এটি হতে দিবে না। আওয়ামী লীগ আজকে যে কর্মসূচিটি দিয়েছে, গত 1 বছরে আমি বলেছিলাম যে এই প্রথম তারা হরতাল দিয়ে রাজনীতিতে ফিরছে। আমি একটু সেই প্রতিবেদনটি আগে দেখে আসি। গোপালগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই হরতাল আহ্বান করেছে। আমরা একটু প্রতিবেদনটি দেখবো, আপনার সঙ্গেই থাকুন। গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ, ক্যাঙ্গারু কোর্টে প্রশাসনের বিচার বন্ধ ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেয়। এর মাধ্যমে প্রায় 1 বছর পর রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, ইউনূস সরকার জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী। অন্তর্বর্তী সরকার খুনি ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে রোববার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় বিবৃতিতে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ, তৈরি হচ্ছে প্রতিবাদ। অনেকেই তাকে খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অবৈধ ও ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ইউনূস নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পুণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের উপর নির্বিচার নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে। ওই জায়গা মুদি দোকান, হাটের দোকানের কর্মচারী ছিল। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। এসব হত্যার বিচারের পাশাপাশি ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রশাসনের বিচার বন্ধ এবং দেশে জবরদখল চালিয়ে সন্ত্রাস, হিংস্রতা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। তখন দেখছি যে এই জায়গা, এই পাশে এইখান থেকে গুলি করে সেনাবাহিনী এলোপাতারি ভাবে গুলি করছে, বুঝছেন? মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি, এগুলো দেখে নাই। হ্যাঁ, গরিব হোক আর হোক, তারা মোটামুটি এলোপাতারি ভাবে গুলি করছে। গুলি আমার ছেলের আঙুল একটা নাই, হ্যাঁ, আর এইখানে গুলি লাগছে, 2টি গুলি লাগছে। গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল। পুলিশ বলছে যে এরা আমরা লিথেল ইউজ করি নাই। সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে। তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। ইউনূসকে দেশ ধ্বংসকারী মাফিয়া উল্লেখ করে তাকে চিরতরে উৎখাত
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। বিবৃতিতে বলা হয়, আসন্ন মার্চ টু যমুনা কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল। কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে দেশের ছাত্র, তরুণ, যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানানো হয়। এদিকে গোপালগঞ্জে নির্বিচারে হত্যার প্রতিবাদ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেও আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা রোববার বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনারা এই একটা সমাবেশও করেছেন এবং হরতালের পক্ষে আপনারা কর্মসূচিও দিয়েছেন। আমি আপনাদের বক্তব্যটি শুনতে চাই, কিভাবে করে আপনারা সমন্বয় করছেন পুরো কর্মসূচিটি? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ আলোচক যারা রয়েছেন, আমাদের সবার সম্মানিত কলিমুল্লাহ ভাই, তারপরে দুইজন ছাত্র, আমি ছাত্র বলে বলবো, তারা অংশগ্রহণ করেছেন। আমি খুব ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছি। আমি শুরু করতে চাই এভাবে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যে একটি অবৈধ সরকার থাকলে দেশের যা অবস্থা হয়, বর্তমানে অবস্থাটাই তারই প্রমাণ বহন করছে। কোনো বৈধ সরকারের সময় এরকম ঘটনা পৃথিবীতে কোনো দেশে আছে কিনা বা হয়েছে কিনা, কলিমুল্লাহ ভাই আমার সাথে হয়তো যোগ করতে পারেন। তো তেমনটি অবস্থার ভেতর দিয়ে আজকে আমার 17-18 কোটি মানুষ সেই দেশটিতে বসবাস করছে। প্রথমে আমি আমার শ্রদ্ধা জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাথে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছিলাম 71-এ, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এটুকু বলতে চাচ্ছি যে আমরা অকৃতজ্ঞ, আমরা পারিনি তোমাদের রক্তের রঞ্জিত সে বাংলাদেশকে তোমাদের বাংলাদেশ হিসাবে রাখতে। এ বলে আমি শুরু করতে চাই, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নতুন করে প্রোগ্রাম, না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতায় বর্তমান জঙ্গি সরকারের নেই, বর্তমান ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট ইউনিসের নেই। তারা অধ্যাদেশ দিয়ে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে এর কোনো বৈধতা নাই, এবং আওয়ামী লীগ কোনো সময় এটাকে 1 পয়সারও মূল্য দেয়নি। তবে হয়তো বলবেন আমরা 11 মাস 12 মাস কিছু করি নাই কেন? অবশ্যই করছি। উই আর ইন দ্য ফিল্ড ভেরি মাচ। আমাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আমরা ঠিক মতোই নিয়মতান্ত্রিক উপায়ে এই ফ্যাসিস্ট সরকার, এই জঙ্গি সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবই। তারা এখন বলছে দুষ্কৃতিকারী, কমন ওয়ার্ড 71-এ শুনেছি, সে এহিয়া খানেন, আমরা হলো দুষ্কৃতিকারী। আর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছি আমরা দুষ্কৃতিকারী, একই শব্দ ব্যবহার করা হচ্ছে। এটা হলো ওল্ড ওয়াইন ইন নিউ বটল, যে কথাটা বলা হয়, একই জিনিস। তো সেক্ষেত্রে আমরা এতটুকু ভীতু নই। আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, আমরা কিচ্ছু ভীতু নেই। হ্যাঁ, ঘটনাটি যেটা ঘটছে সেজন্য আমরা দুঃখিত। যেমনটি 71 অনেক সাধারণ মানুষ জীবন দিয়েছে, অনেক সাধারণ মানুষ, তারা অ্যাটল আন্দোলনে না, তারা দেশপ্রেমিক। কিন্তু আমরা যারা তখন আওয়ামী লীগ করেছি, ছাত্রলীগ করি, তারা তা করেনি, তারপরও কিন্তু তাদের জীবন দিতে হয়েছে। বর্তমানে সেই অবস্থাটি বেশিরভাগ করছে। গোপালগঞ্জে আপনি 16 তারিখে দেখেন যে ঘটনাটি ঘটেছে, নির্মম ভাবে, পৈশাচিক ভাবে, আমি তো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না কিভাবে এর আমি বর্ণনা দেব। একটা স্বাধীন, আমাদের দেশটা কিন্তু কোনো একটা চুক্তির মাধ্যমে হয়নি, রক্তের বিনিময়ে যে দেশটা স্বাধীন হলো, সে দেশের মানুষ এইভাবে নিহত হবে, এভাবে তারা মৃত্যুবরণ করবে, এটা কি কেউ কোনোদিন আশা করেছিলাম আমরা? হ্যাঁ, এই কারণে আশা করেছি যে আজকে যে ফ্যাসিস্ট, যে অবৈধ রাষ্ট্রপ্রধান বলে দাবি করছে, রাষ্ট্র পরিচালনা করছে, সেই জন্য এটা সম্ভব হচ্ছে। আর কলিমুল্লাহ ভাই, আওয়ামী লীগের নয়, সেটার দায়িত্ব আওয়ামী লীগেরও না, সে দায়িত্ব আওয়ামী লীগ বহন করছে অবশ্যই। এই যে মারা গেছে
সেই মিটাগুলো আপনি আপনার আপনার যেভাবে আপনি কথাগুলো বলেছেন, আমার কথা বলা খুবই কম মেটেরিয়ালস আছে, আপনি খুব কারেক্টলি মানে এলিকুয়েন্টলি এবং উইথ তথ্য আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন আজকের পরিস্থিতি বাংলাদেশে, এরপরে আমার যোগ দেওয়ার তেমন কিছু নেই। এই দেশটি এখন, আমি আবারও বলি, একটা অবৈধ সরকার, বৈধ সরকার না থাকলে একটা দেশের যে অবস্থা, সে অবস্থার মধ্যে দিয়ে দেশটি যাচ্ছে। অতএব ওখানে একটা বৈধ সরকার, যাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেই বৈধ সরকারের অবস্থান আমরা কিভাবে যেতে পারি? আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমাদের পক্ষে যারা রাজনীতি করে জাতীয় পার্টিতে, আমরা সে কাজটি করছি। অনেক সময় দেশের যে পরিস্থিতির জন্য আওয়ামী লীগ কত পার্সেন্ট নিজেকে দায়ী মনে করে, আমাকে কি বলতে পারেন একটু? আওয়ামী লীগ দায়িত্ব থেকে তারা মানে আমি যদি বলি না আমরা কোনো দায়ী না, তা না, অবশ্যই আমাদেরও কিছু, আমি কোনো পার্সেন্টেজে এখানে আমি ক্যালকুলেট করতে যাব না। আমার কথা হলো যে আমাদের ভুল ত্রুটির জন্য, আমাদের যে সমস্ত কর্মকাণ্ড করেছি, আমাদের যে কর্মসূচি ছিল, আমরা যেভাবে দলটাকে পরিচালিত করেছি, আমরা যেভাবে সরকারটি 15 বছর পরিচালনা করেছি, আমাদের তার ভেতর আমাদের কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটির জন্য আজকে অবস্থা হচ্ছে। আওয়ামী লীগের বা বাংলাদেশের জনগণের এটার জন্য দায়ী না। কিন্তু অনেক সময় হয় কি আপা, বাই প্রোডাক্ট হিসাবে যখন একটা যুদ্ধ বাজে, দেখুন আমরা গাজার ইয়ারা মারা যাচ্ছে না, কিন্তু যারা যোদ্ধা তারা না, বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, জেনারেল পাবলিক মারা যাচ্ছে। সেরকম একটি অবস্থা বাংলাদেশে হয়েছে। তবে আমরা দায়িত্ব অবশ্যই নেব এবং সে দায়িত্ব আমাদের পালন করতেই হবে। সেই দায়িত্ব পালন করার জন্য জননেত্রী শেখ হাসিনা, উনি এককভাবে দিন রাত উনি কর্মপন্থা নির্ধারণ করে চলেছেন। আপনি বলছেন জননেত্রী শেখ হাসিনা এককভাবে দায়িত্ব পালন, একটি দলে কি এটি হয় এককভাবে? তিনি কেন সব দায়িত্ব পালন করবেন? কেন আজ পর্যন্ত গত 1 বছরে একটি মুখপাত্র পর্যন্ত দেখলো না? আপনি বলছেন যে আপনাদের ভুল ত্রুটি ছিল, তো ভুল ত্রুটি থেকে 1 বছরে এত বড় একটি দল, এত বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, ভুল ত্রুটি থেকে তারা 1 বছরও কি শিখতে পারলো? মানুষ তো জানতে চায়, কিছু তো জানতে পারছি না আমরা। না, মানুষ তো সেটা, আমার মনে হয় গত 16 জুলাই যে ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জে, এরপরে তো আমার মনে হয় সারা দেশের মানুষ বোঝা উচিত যে কি কারণে দেশটির আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। এটা তো এখন তো আপনি বলতে পারবেন না বা বলা ঠিক হবে না যে আওয়ামী লীগের কারণে আজকে এই ঘটনাটি ঘটিয়েছে। এটা একটা মিটাকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠী কিছু অংশ এর সাথে জড়িত আছে, এবং সেটা সবসময় হয়। যেটা কলিমুল্লাহ সাহেব বললেন যে 3 বছরের জন্য যে চুক্তিটা করেছে জাতিসংঘের, ইটস অ্যান এক্সাম্পল অফ ফর দ্যাট, যে ইট ওয়াজ নট, এটা ডক্টর ইউনূস এখানে ক্লিনটন ইনিশিয়েটিভ যে সেমিনারটা, সেখানে বলেছিল যে মিটাকুলাস ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড and it didn't happen suddenly. Right. That very statement is responsible for ডক্টর সিদ্দিকুর রহমান, সরকার হিসেবে বাংলাদেশে যা কিছু ঘটেছে এই দায়িত্ব তো সরকারেরই। মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের অধীনে এই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন হয়েছে, ওই আওয়ামী লীগ সরকার কি এই দায়িত্ব নিতে হবে? তারা কি সেটি নিয়েছে, নাকি মানুষকে তারা সচেতন করেছে? না, আমরা নিচ্ছি। সেটা তো অবশ্যই আমাদের নেত্রী সবসময় তার বক্তব্য, আপনি জানেন সে বাইরে একটা দেশে অবস্থান করছেন, সে কিন্তু তার বক্তব্যে সবসময় একই কথা বলছে যে কি কারণে কি হয়েছে, কি আমরা কি অন্যায় করেছি। আমরা কি পদ্মা ব্রিজ করা কি আমাদের অন্যায় হয়েছে? মেট্রো রেল করা, আজকে আপনারা যে সুযোগ সুবিধা, আপনি না, আজকে বাংলাদেশে যারা অবস্থান করছেন, যারা যে সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করছে, এদের যে ট্যাঙ্কটা ব্যবহার করলো উদ্ধার করার জন্য এই জঙ্গিদের, সে ট্যাঙ্কটা কে নিয়ে আসছে, কার পয়সা আনা, এবং সেখান থেকে যে গুলি করা হলো সে কার পয়সা দে, এবং রাস্তাঘাট যত উন্নয়নগত 15 বছর, এগুলো তো আমরা তো নিয়ে আসেনি। সব কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। আওয়ামী লীগ আমলে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়ন মানে ইট কাঠ পাথর নয়। উন্নয়ন মানে অনেক বড় একটি ব্যাপার। উন্নয়ন মানে গণতন্ত্র, উন্নয়ন মানে মানুষের স্বাধীনতা, উন্নয়ন মানুষের জীবন মানের সামগ্রিক উন্নয়ন। যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলবো আরেকদিন। আজকে আমি এখানে একটু অ্যাড করতে চাই আপা, আমি 1 সেকেন্ড 1 মিনিট একটা অ্যাড করতে চাই। এই যে অবস্থা হবে, এই কথাটা কিন্তু গত 5 বছর 7 বছর থেকে জননেত্রী শেখ হাসিনা রিপিটেডলি বলেছেন
যে এই যে আন্দোলন হচ্ছে, এই যে ষড়যন্ত্র হচ্ছে, তোমরা সাবধান হয়ে যা, এবং সাধারণ মানুষকে কিন্তু সাবধান হতে বলছে যে এই যে আন্দোলন, এটা আমার ওনার বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, আপনার জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলছে। যেটা কালিমুল্লাহ ভাই বলেছেন বা এখানে আরেকজন বলেছেন যে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। তার কারণ একটা কোটা আন্দোলনের কেন্দ্র করে ছাত্রদের একটা সামান্য, ইভেন এটা কমপ্লিকেটেড আন্দোলনও ছিল না, সেই কোটা আন্দোলনকে তারা ভর করে, এই কোটা আন্দোলনকে সুযোগটা নিয়ে তারা আজকে তাদের যে লং সেই ৭১-এর পরাজয়ের পরে যে গ্লানি যে তারা সহ্য করে, সেই একা শুধু যেটা বলছে ডিডন্ট হ্যাপেন সাডেনলি, এটাই প্রমাণ করেন যেটা আজকে বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে ৫ই আগস্টে, এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এবং সেখানে আমরা সরকার হিসেবে ব্যর্থ হয়েছি। আমরা ৭৬ বছর দল আমরা পরিচালনা করেছি, দলের নেতা কর্মী হিসেবে আমরা ব্যর্থ হয়েছি, সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি। সেই দায়িত্ব আমাদের অবশ্যই, আমরা যখন আল্লাহ যদি আমাদের সহায় হয়, জনগণের অধিকার যেতে হয়, জনগণ তার গণতন্ত্র ফিরে পায়, অবশ্যই অবশ্যই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, ৫ই আগস্টের পরে যত ঘটনা অঘটন ঘটেছে, এবং যে সমস্ত কাজ করার বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, আজকে করিডোরও দিচ্ছেন, আজকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, সবকিছু দিয়ে দেবেন। এই ভদ্রলোকটি তার গ্রামীণ ব্যাংকে তিনি পেয়ে গেছেন, উনি হলো একটা গ্রামীণ ব্যাংকের মাথা নিয়ে উনি একটা ১৭ কোটি মানুষকে আজকে একটা জঙ্গি, একটা ফেসিস্ট ব্যক্তি আজকে দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, এটুকু আমি বলতে চাই। এবং আমি এটুকু বলি, যারা গোপালগঞ্জ তারা মৃত্যুবরণ করছে, তাদের জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমাকে শেষ করতে হবে। আমি একটু দেখতে চাই বিএনপি কি অবস্থান নিয়েছে। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ যে ধরনের প্রতিরোধের মুখে পড়েছে, এই পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে কয়েকটি বক্তব্য দেওয়া হয়েছে। প্রফেসর কলিমুল্লাহ, আপনার প্রতি অনুরোধ থাকলো আপনি তাদের বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করবেন আমার জন্য। প্রফেসর কলিমুল্লাহ, আপনি আমাদের সঙ্গে আছেন তো? আমি একটু দেখাতে চাই যে বিএনপি এই ব্যাপারে কি বলছে। আমি এখানে সালাউদ্দিন আহমেদ এবং দুজন বিএনপি নেতার বক্তব্য তুলে ধরি। জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন। আপনাদের গোয়েন্দা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ কি আমাদের সঙ্গে আছেন? না, আমার মনে হয় প্রফেসর কলিমুল্লাহ আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি কথা শেষ করতে পারেননি। আমি যদি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কি বলে আওয়ামী লীগ তাহলে এই এখন যে 20শে জুলাই যেই হরতাল কর্মসূচি দিয়েছে, এটি তারা কিভাবে করে পালন করবে, কিভাবে করে বাস্তবায়ন করবে? কারণ আমরা দেখেছি যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ তো রাস্তায় দাঁড়াতে পারছে না, সেখানে বিএনপিও যে আপনাদের সঙ্গে আছে তা কিন্তু নয়। ফলে কিভাবে কোনো রাজনৈতিক ঐক্য ছাড়া কারো সঙ্গে যৌথভাবে একা কিভাবে করে আপনারা এই কর্মসূচিগুলি পালন করবেন, যদি একটু বলতেন। না, আমরা এই মুহূর্তে যেহেতু আপনি জানেন এই ফ্যাসিস্ট ইউনিট সরকার একটা অধ্যাদেশ দিয়ে আমাদের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমরা তো সাংগঠনিকভাবে কোনো প্রোগ্রাম বা কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারছি না, কোনো দলের সাথে আমরা বসতে পারছি না। তবে আমরা যেহেতু যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আমাদের উপরে তার কোনো কর্তৃত্ব নাই। আমি কিন্তু এখানে সেই জুলাই আগস্টে যখন শুনলাম, মানে 16ই জুলাই যখন শুনলাম গোপালগঞ্জে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়েছে, সেই সমাবেশে আমি এখানে ডেকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে আপনি জানেন, সেই সমাবেশেই আমি ঘোষণা দিয়েছি যে এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশের জনগণ এই একদিন হরতাল পালন করা উচিত বলে আমরা মনে করি। আপনি যদি দেখেন সে পাকিস্তান আমল থেকে শুরু করে কোনো ছাত্রের গায়ে হাত পড়লে আমরা কিন্তু যে সমস্ত হরতাল পালন করে আসছি, এটার মধ্যে গণতান্ত্রিক অধিকার, যে কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার হরতাল ডাকার। এখন পালন কিভাবে করবে সে ব্যাপারে আপনাকে বলতে চাই যে গোপালগঞ্জে যেভাবে
একটা যুদ্ধান্তের অবস্থা সৃষ্টি করেছে, যেখানে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী সব নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে সারা বাংলাদেশে হরতাল পালনের কি হয়? তবে আমার বিশ্বাস জনগণ তাদের মনে, তাদের মননে, তাদের অন্তর দিয়ে আজকে আমাদের এই আওয়ামী লীগ তথা অঙ্গ সংগঠনের ডাকে যে আমরা কেন রবিবারে সকাল সন্ধ্যা যে হরতাল ডেকেছি, কেন সারা দেবে মানুষ? আপনি আমাকে বলুন। ধরেন গত না, 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমার প্রশ্নটি করতে দেন। আপনি বাংলাদেশের কথা বাদ দেন, আপনি নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট আছেন আজকে 16 বছর, রাইট? এখন আমি তো দেখি নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের বসার কি একটি জায়গা আছে? আছে? কোনো দরকার নেই। আপনারা কি করেছেন আমাকে বলুন। বসার কোনো দরকার তো নেই। আমার বসার কোন কি দরকার আছে? আমাদের কাজ হলে চললো। দরকার নেই, কিন্তু আপনার কর্মীরা তো মনে করছে যে তাদের কোনো প্ল্যাটফর্মই নাই, না আছে তাদের মিডিয়া, না আছে তাদের একটি বসার জায়গা, না আছে একটি অফিস। এখানে তো অন্য সব রাজনৈতিক দলের অফিস আছে, আওয়ামী লীগের কারোই নেই। এটা ঠিক বলেন, কারো কোনো অফিস নেই এখানে, অন্য কোনো। এখানে সে কথা বলতে গেলে বিএনপি তো আমাদের পরে, বিএনপি তো আজকে 20-15 বছর হল, আমি যখন থেকে প্রেসিডেন্ট, তাদের কোনো সংগঠনই নাই, তাদের কোনো কমিটি নাই। ওটা সঠিক না। আর যারা বলেছে নেতা কর্মীরা, আপনি দেখেন সে, আমি যতদিন হলো এখানে দলের আছি, আপনি দেখেন জুলাই মাসে 2012 সালে যখন ডক্টর ইউনূসের ইন্ধনে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দেওয়া হলো, তখন আমি হাজার হাজার লোক নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক ঘেরাও করেছিলাম, যেটা বাংলাদেশকে সারা বিশ্বের ইতিহাসে, ওয়ার্ল্ড ব্যাংকের ইতিহাসে নেই। কোথায় আপনাদের এখন? না, এখন তো কোথাও, এখন তো শোনেন, হাজার হাজার লোক যখন দরকার হবে তখন ডেফিনেটলি হাজার হাজার লোক হাজির হবে। এখন আমাদের এখানে আমাদের হাজার হাজার লোক দেখানোর কোনো প্রয়োজন নাই। আমার কথা হলো, আমাদের প্রতিবাদ করতেছি আমরা দল হিসাবে, যার যেটুকু করার দরকার টাইমলি আমরা সেটা করেছি। সেটা স্টেট ডিপার্টমেন্টে হচ্ছে। আমি আপনাকে বলি, আমরা আগামী সোমবারে জাতিসংঘের সামনে বলবো। জাতিসংঘের গুতেরেস কাছে আমি অলরেডি চিঠি দিয়েছি এবং বলেছি, তোমার শান্তি বাহিনী সারা আমাদের সেনাবাহিনীতে বা পুলিশ বাহিনী দিয়ে তুমি শান্তি বাহিনী করছে, আর সেই সেনাবাহিনী, সে পুলিশ বাহিনী দেখো গোপালগঞ্জে কিভাবে আমাদের সাধারণ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। এই সমস্ত কথা আমরা আগামী সোমবারে জাতিসংঘে বলবো। আগামী শুক্রবারে 25 তারিখে যে স্টেট ডিপার্টমেন্টে যা আমরা এগুলো তুলে ধরবো। এটি হলো আমাদের কাজ। আমাদের সাথে কি আছে না আছে, কি আসে না আসে, এই মুহূর্তে যে হিসাবটা বড় কথা না। আপনি যদি দেখেন গতকালও আমাদের গত 2 দিনে যে সমাবেশ হয়েছে, বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে কেন্দ্র করে, সেখানে তো শত শত লোকের উপস্থিতি হয়েছে। এবং আপনি একটা কথা জেনে রাখবেন যে আপনারাই বলছেন বাংলাদেশে গোপালগঞ্জে পুরুষ শূন্য হয়েছে। এখন এখানেও যারা আমার মতো সাহস, আমার মতো লোক তো সবাই পাবেন না, আপনার মতো সবাই পাবেন না, যে অনেকেই আপনার টক শোতে আসতে এখন হাজির হয় না। আমি এখানে আমেরিকাতে থাকি, বাংলাদেশে আমার একটা গ্রামের বাড়ি, আমার নিজের কোনো দেশে কোনো আমার নিজের কোনো বাড়ি নাই, কিন্তু গ্রামের এক বাড়িটা, সে বাড়িতে ডক্টর ইউনূস 5ই ফেব্রুয়ারি তার ফ্যাসিস্ট ইউনূস তার সেনাবাহিনী দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই দেশে এখন আপনি যে বলছেন আমাদের মানুষ কোথায়, দেখবেন এই যে আমরা হরতালের ডাক দিয়েছি, এটা হয়তো আমরা চোখে কেউ দেখবেন না, কিন্তু বাংলাদেশ 17 কোটি মানুষ আমাদের এই হরতালকে সমর্থন করবে বলে আমি বিশ্বাস করি এবং করবে। তার কারণ আমরা বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য আমরা কাজ করি। এটা হলো আমার, এবং আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণের শক্তি, বাংলাদেশ জনগণ মনের শক্তি, যে শক্তি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ডাক দিয়েছিলাম এবং দেশকে স্বাধীন করেছিলাম, আমরাও ইনশাআল্লাহ, এটা সময়ের ব্যাপার, যে আমরা অবশ্যই এই বাংলাদেশে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই ফ্যাসিস্ট ইউনূসকে আমরা অবশ্যই বাংলাদেশের মাটির থেকে আমরা তার উপযুক্ত ব্যবস্থা করব। যে ব্যক্তিটা আজকে মানুষ মারা গেলে পরে ময়নাতদন্ত করতে দিচ্ছে না, যে ব্যক্তিটা খোঁজ দিচ্ছে, আপনি দেখবেন এই ব্যক্তির জীবনেও এরকম ঘটনা ঘটবে। জি জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, যে আমরা যদি দেখি যে আমি বিএনপির অবস্থানটি একটু, তাদের দুজনের নেতার বক্তব্য দিয়েছিলাম, জয়নুল আবদিন ফারুক এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্য দিয়েছিলাম, এবং আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়ে হলেও রাজনীতির মাঠে ফিরছে, মানে আগামী 20শে জুলাই রোববার তারা হরতাল ডেকেছে। আপনার কাছে কি মনে হয় এই হরতাল কতটুকু তারা কার্যকর করতে পারবে? হরতাল মানে কি এখন এই বর্তমান প্রেক্ষাপটে? 20শে জুলাই আবার কিন্তু দেশে পরীক্ষাও আছে, একটা পাবলিক
এক্সাম আছে। সবকিছু মিলে এই হরতাল তারা কিভাবে করবে? আওয়ামী লীগের ফিরে আসাটাই বা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি তো ভাই বর্ন এন্ড ব্রেড ঢাকায়, বাংলাদেশে। মাঝখানে পড়াশোনার জন্য বিলেতে অবস্থান করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছি। সেই সময়টা বাদ দিয়ে বরাবরই দেখেছি যে হরতাল যদি কার্যকর করতে হয়, ধরুন 20 তারিখে যদি হরতাল আহ্বান করা হয়, তাহলে 19 তারিখেই এর সকল আয়োজন সম্পন্ন করে ফেলতে হয়। অর্থাৎ আপনার জনমনে আপনার যে বিষয়টি নিশ্চিত করতে হয়, উৎকণ্ঠা এবং উদ্বেগ, যে হরতালে আপনি যদি রাস্তায় বের হন তাহলে ঝামেলায় পড়বেন। অর্থাৎ এই সময়টা বাড়িতে থাকা ভালো, একেবারে একান্ত বাধ্য না হলে রাস্তাঘাটে না যাওয়াটাই বেহতর। এই বিষয়টি নিশ্চিত করে ফেলতে হয় 19 তারিখেই, মানে আপনার হরতালের পূর্বদিনে। তো সেই তাকত তনু বপু কতটুকু অবশিষ্ট আছে সেটার একটা আপনার জানান আমরা দেখতে পাবো ডেফিনেটলি, জাস্ট নকিং এট দ্য ডোর। এবং তার আগে ঢাকায় যেটি আপনি জানেন যে জামাতে ইসলামের উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে 19 তারিখে, অর্থাৎ অন দ্য ইভ। এবং এটা নিয়ে যথেষ্ট সাজ রব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে, কারণ তারা ইন এ ওয়ে সরকারি দলের এবং সেই সঙ্গে সরকারের এক ধরনের যেটাকে বলে টলারেন্স তারা দেখতে পাচ্ছেন। ফলে তাদের যতটা নিঃসংকোচ এবং নির্ভয়ে এই প্রস্তুতি তারা নিতে পারছেন, সেইটা কিন্তু একেবারেই অনুপস্থিত আওয়ামী লীগের বা তার অঙ্গ সংগঠনগুলোর বেলায়। কারণ আইনত তাদের সকল কার্যক্রম স্থগিত করা আছে। তো ফলে যারাই পিকেটিং করতে আসবেন কিংবা প্রস্তুতিমূলক কাজ করবার চেষ্টা করবেন, তাদের যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়তে হবে। খেয়াল করে দেখলাম যে ইতিমধ্যে ঢাকা শহরের দেয়াল গাত্র সর্বত্রই পোস্টার শোভা পাচ্ছে, এবং এই পোস্টার গুলো কাদের? হিজবুত তাহরিরের। তারা আপনার কোনো জায়গা বাদ রাখছে না, সর্বত্র। এবং মজা হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় কিন্তু এটা হচ্ছে। আপনার না হলে এত সুনিপুণ ভাবে সুবিন্যস্ত করে এই পোস্টার গুলো সাঁটানো যেত না। এখন ধরুন হিজবুতকেও যেখানে টলারেট করা হচ্ছে, সেখানে কিন্তু আপনার নিষিদ্ধ ঘোষিত, পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির কিন্তু অংশত আপনার যে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রদান করা হয়েছে, সে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে কিন্তু ন্যূনতম টলারেন্সের কোনো স্পেস দেয়া হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। জি জি, আপনি ঠিক এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই। আপনি জানেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি কিন্তু গত বাংলাদেশে 15 বছর সরকার চলেছে, উনি কিন্তু অবরোধ ঘোষণা করেছেন, সে অবরোধ এখনো উইথড্র করা হয়নি। এরা আপনি বলতে পারেন, মানে রাজনৈতিক বয়ান হিসেবে দিতেই পারেন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই যে ছাত্রলীগের যেই নেতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, খন্দকার, ওয়ারেসুন নবী খন্দকার, কি পরিকল্পনা, হরতাল বাস্তবায়নের জন্য কি পরিকল্পনা আছে আপনাদের? ধন্যবাদ। আসলে আমি আপনাকে একটু আগে বলে নিতে চাই যে আমি আসলে এখন রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না। তো তারপরেও যেটি হচ্ছে যে এখন দেশের প্রয়োজনে যেটাই করা হোক, দেশের প্রয়োজনে শুধু আপনি ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগ বলেন, ভেরি ইন্টারেস্টিংলি একমাত্র বোধহয় ডক্টর সিদ্দিকুর রহমানই সরাসরি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, এরকম যারা অল্প কয়েকজন সরাসরি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কথা বলে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বেশিরভাগই কথা বলতে পারে না বা বলে না। ডক্টর সিদ্দিকুর যেটা বলছিলেন যে সবাই ভাবে যারা বিদেশে আছে তাদের নাকি দেশে অনেক মানে আত্মীয় স্বজন আছে, সেই ভয়ে কথা বলতে পারেন না। তো সিদ্দিক ভাই ক্লিয়ার করেছেন যে কারো আত্মীয় স্বজন আছে, কিন্তু ভয়কে জয় করে তিনি কথা বলছেন। এটা তো একটা ভয় আছে, এটা আপনারা তো জানেনই। আমার আসলে কথাটা হচ্ছে যে এখন যে রাজনৈতিক কার্যক্রম যেটা ঘোষণা করা হলো, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে একটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মনে হয় একটু আমার মনে হয় একটু ভুল হবে। কারণ
বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, এটি কিন্তু সবাই কলিমুল্লাহ স্যার বলেন, সিদ্দিকুর রহমান স্যার যারাই বলেন, এবং এখানে যারা বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছেন, প্রবীণ রাজনীতিবিদ আছেন, এবং যারা রাষ্ট্রবিজ্ঞানী বলবো যারা আছেন, তারা কিন্তু সবাই বা আমরা সবাই কম বেশি বুঝতেছি যে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি। বাংলাদেশ কিন্তু আমরা যে আশায়, সাধারণ মানুষ যে আশায়, বা ছাত্ররা বা যারা আন্দোলনকারী, যারা আন্দোলন করে বা সরকার হটিয়ে বা যারা জঙ্গি হামলা চালিয়ে যে স্বপ্ন দেখাচ্ছে, এটি কিন্তু আসলে উপরে সারফেস লেভেলের, কিন্তু ভিতরের ঘটনাটা এটি কিন্তু আসলে আমরা সবাই কম বেশি বুঝতে পারতেছি এটি কি হচ্ছে বাংলাদেশে এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে। এটি একটি ভয়ঙ্কর বিষয়। আপনি যেটাই ভাবুন না কেন, আপনি আপনাকে ধরে নিতে হবে বাংলাদেশ ইরাক, সিরিয়া, লিবিয়া বা এই ধরনের একটি দেশের দিকে যাচ্ছে। তার সমস্ত উপকরণ আমরা দেখতে পাচ্ছি। জি, এখন জি যেটা হচ্ছে প্রফেসর, জি আপনি মনে বুঝতে করেন পেরেছি। বুঝতে পেরেছি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি আপনাকে দেখাতে চাই, আমি নিশ্চিত যে আপনি এরই মধ্যে এটি দেখে ফেলেছেন, তবু আমি আরেকবার দেখাতে চাই যে এই স্লোগান বাংলাদেশে যে উঠছে এর অন্তর্নিহিত বিষয়টি কি আছে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, এই স্লোগান আমরা বোধহয় আমাদের জীবনে প্রথম শুনলাম। তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, কে বলেছে স্বৈরাচারের সঙ্গী। হ্যাঁ জি বলুন, ঠিক এই স্লোগান দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, পরবর্তীতে তারা যখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে তারপরে তারা যুক্ত করেছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইবার নতুন ফরম্যাটে জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এরকম স্লোগান উঠলো, এর অন্তর্নিহিত তাৎপর্য, ঘটনা, মানে বিষয়টি কি? দেখুন, একটা সময় ছিল যখন বলা হতো বাংলা হবে ভিয়েতনাম, সেই স্লোগানের প্রতিস্থাপন আমরা করলাম বাংলা হবে আফগান, এই কথা বলে। এবং এখন আরেক কাঠি সরেস, আপনার রাজাকার স্লোগান পরিত্যাগ করে বলা হচ্ছে জঙ্গি। এখন জঙ্গিপনার যে প্রাতিষ্ঠানিক অনুমোদন, সেটা কিন্তু আজকে স্বাক্ষর হয়ে গেছে। আপনার বাংলাদেশ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে কনফ্লিক্ট জোনে প্রবেশ করলো 17তম দেশ হিসেবে। এর আগে 16টি দেশে এই অফিস স্থাপন করা হয়েছে এবং এই ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা, যিনি নিজেকে দাবি করতেন এবং মূল্যায়িত হয়েছেন, নানান রকমের পুরস্কার পেয়েছেন আপনার তার যে ভূমিকা অ্যাজ ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি হিসেবে। তিনি আর কেউ নন, আমাদের অনারেবল অ্যাডভাইজার অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। তার উৎসাহে এবং তার অনুপ্রেরণায় এবং তার স্টিয়ারিং এ আপনার মূলত উপদেষ্টা পরিষদ ইমপ্রেসড আপন হয়ে আপনার অনুমোদন প্রদান করেছে এই চুক্তিপত্রে, এবং সেটি আজকে ফর্মালি স্বাক্ষরিত হলো। এখন আপনার যেই লক্ষ্যে সারা জীবন কাজ করেছেন এই হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারের পাশাপাশি ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, তাদের জীবন সার্থক বলতে হবে। কারণ স্থায়ীভাবে আমরা এই যে অফিস আপাতত 3 বছরের জন্য স্বাগত জানালাম এবং উইথ ফুল ইমিউনিটি, এখানে যারা কাজ করতে আসবেন তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা যাবে না, তাদের স্বদেশে ফিরে গেলেও পশ্চাৎধাবন করা যাবে না। সুতরাং এই যে আপনার সোল এজেন্সি দিয়ে দিলেন, তার ফলে ব্যাপারটা কি দাঁড়াবে, আপনার সারা দেশ কিন্তু গোপালগঞ্জের উপর দেখতে হবে, এটা অবধারিত, এতে কোনো সন্দেহ নেই। এবং আজকে এখন জলে স্থলে অন্তরিক্ষে আপনি হেলিকপ্টার দেখেছেন, আপনি কোস্টগার্ড দেখেছেন, আপনি
স্থল বাহিনী দেখেছেন, পুলিশ বাহিনী দেখেছেন, কেউ কিন্তু আপনার এখানে অনুপস্থিত নেই। সকল স্টেক হোল্ডাররা আছেন এবং পুরো জনপদ কিন্তু আপনার এর প্রতিক্রিয়ায় পুরুষ শূন্য হয়ে গেছে। বেশি সময় লাগবে না যখন নারী শূন্য হয়ে যাবে। সেই রকমের পোড়ামাটি নীতি যদি অবলম্বন করা হয় তাহলে আপনার গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে যাবে। আপনার খেয়াল আছে আপনার পাকিস্তান আমলে এই নেত্রকোনা বা ওইসব অঞ্চল নেসারাবাদে রূপান্তরিত হয়েছিল। আপনার সুতরাং গোপালগঞ্জ যেহেতু আপনার দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের ঠাকুরের নামে নাম, সেই কারণে এখানেও কিন্তু এক ধরনের পরিবর্তন ম্যান্ডেটরি হয়ে গেছে। কেউ হয়তো দেখবেন হঠাৎ করে ফতোয়া দিয়ে বসেছে। আর এই যে নির্লজ্জ ভাবে যেখানে জঙ্গিপনা আপনার জারি করবার জন্য এক ধরনের ট্রল করা হচ্ছে ইন এ ওয়ে, তার মধ্য দিয়ে আপনার এই সমস্ত যে বিশেষণগুলো সেগুলো এক ধরনের কারেন্সি পাচ্ছে, এক ধরনের বৈধতা পাচ্ছে, এক ধরনের অনুমোদন পাচ্ছে। এবং এই যে জঙ্গি চ্যান্টিংটা সেটা আপনার এই অফিস স্থাপনের উপযোগিতা সপ্রমাণ করল। ধন্যবাদ। তো আমি বুঝতে পারছি না যে আমাদের সেনাবাহিনী আসলে কি করছে। তা আমাদের যদি এখানে আপনি যে বলছেন যে জাতিসংঘ একটা কনফ্লিক্ট জোন যদি হয়ে যায় সেক্ষেত্রে তো এটা ইতিমধ্যে হয়ে গেছে, মানে আনুষ্ঠানিক ভাবে। এই কারণে যে এর আগে 16টি দেশে এই অফিস স্থাপন করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে এবং আজকে থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে এই নামাবলী গায়ে জড়ালাম 17তম দেশ হিসেবে। তো এখন তা আমাদের সেনাবাহিনী কি করছে? তাদের কি দরকার আছে এই দেশে কোনো? ভাই, আমাদের সশস্ত্র বাহিনী আপনার কাজ করে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি প্রতিরক্ষা মন্ত্রীও বটেন, তার নির্দেশনায় খেয়াল করেন তিনি। ডক্টর কলিমুল্লাহ, আপনি আমাকে বলুন, এই সেনাবাহিনী তো সেই সেনাবাহিনী যারা বলেছিল 5ই আগস্ট আমরা জনগণের উপর গুলি করব না। ফাইন, আমরা খুব এখন তখন জানা এই কথা তারা যখন বলেছিলেন তখন সরকার প্রধান কে ছিলেন আপনাদের বুঝতে হবে। কতটাই না ভালোবাসে। আর এই গোপালগঞ্জের মানুষ কি বাংলাদেশের জনগণ নয়? তাদেরকে নির্বিচারে এভাবে গুলি করছে কেন? তারা কোথা থেকে তাহলে এখন এই উৎসাহ পেয়েছে? দেখুন, এইটা সমগ্র দেশব্যাপী সম্প্রসারিত হবে, আমি কলিমুল্লাহ বলে রাখলাম, তখন অবাক হবে। আমি একটু যোগ করি, কলিমুল্লাহ ভাই যেটা বলতেছিলেন সেনাবাহিনী ওই কমেন্টটা যে করে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। তখন সে বলেছেন। কিন্তু যখন 5ই আগস্টের পরে যে ঘটনাটি যার সাথে উনি জড়িত এবং উনি প্রথমেই ওনার মুখ দিয়ে, ওনার পবিত্র মুখ দিয়ে বেরিয়ে হয়েছিল আমিরের নাম, জামাতি ইসলামের নাম। এবার এটা তো পূর্ব পরিকল্পিত। আপনি যেটা চিন্তা করছেন আপনি সুন্দরভাবে বোঝেন। আমি জানি আপনি আমাদের মুখ থেকে কথাগুলো জেনে নিতে চাচ্ছেন। আপনি সবই আপনার যে ঘোষণা প্রথম যে আপনি বর্ণনা দিয়েছেন তার ভেতরে সবকিছু আছে। এখন আমার এমন একটা অবস্থায় গেছে, আপনারা তো বললেন আমরা হরতাল, আপনি হেডিংটা দিয়েছেন হরতাল দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সবসময় ছিল, তার কারণ আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার কোনো ক্ষমতা নেই। ওই যে আমাদের কর্মকাণ্ড হয়তো স্থগিত হয়েছে বা কিন্তু আমরা অফিস কর্মকাণ্ড করতে পারছি না। আমরা দেশে এবং প্রবাসে আমরা সে কাজটি করছি। তবে যে কথাটা আমি বলতে চাই, আপনি যে জিনিস, বাংলাদেশের জনগণ এখন এমন একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সেখান থেকে আমাদের তাদেরকে উদ্ধার করতে হবে। কলিমুল্লাহ ভাইদের মতো লোকদের সহযোগিতায় আমি আশা করি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমি এটুকু আবেদন রাখতে পারি যে আপনারা হতাশ হবেন না। জীবনে মানে যে কোনো দেশের একটা উত্থান পতন হয়, রাজনীতিতেও হয়। এবং আমরা যে দেশে আমরা বাংলাদেশ, সেটা আমাদের কেউ হাতে তুলে দেয়নি। আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করেছি। আবার সেই রক্ত আমাদের দিতে হচ্ছে, সেটাই আমাদের দুর্ভাগ্য। এবং সেজন্য আমাদের যেটা বলছি, আমরা এই যে জঙ্গি বললাম, এরা আমাদের টাকা দিয়ে লেখাপড়া, আমাদের মানে জনগণের টাকা দিয়ে লেখাপড়া শিখেছে, ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ করে দিয়েছে এই জননেত্রী শেখ হাসিনা সরকারের সময়। সেই প্রাচীরটা আমরা ভোগ করতেছি। তবে যেটা
ক্লিয়ারলি বলা হলো হিজবুত তাহরির একটা নিষিদ্ধ দল, তাদেরকে ওপেনলি এই সরকার, এই ফ্যাসিস্ট ইউনূস সরকার এবং আমাদের সেনাবাহিনী প্রধান তার চোখের সামনে এই যে স্লোগানগুলো হচ্ছে, কি ওনার দায়িত্ব? ওনার দায়িত্ব কি? ওনাদের দায়িত্ব হলো ভারত মায়ানমার যখন আমাদের অ্যাটাক করবে তখন তারা গুলি ছুটবেন, এবং উনি করলেন কি, গোপালগঞ্জে যে যাদের রক্ত দিয়ে স্বাধীনতা, যে জায়গার নেতৃত্বে বাংলাদেশ আছে, বাংলাদেশের নাম, যে বাংলাদেশে তুমি আজকে সেনাপ্রধান হয়েছো, মেজর হয়েছো, লেফটেন্যান্ট কর্নেল হয়েছো, যদি ৭১ এই দেশ স্বাধীন না হতো তোমরা ওই পেউনে হতে পারত না, তোমরা একটা এই সেনাপ্রধানকে তো আপনাদের নেত্রী বানিয়েছেন সেনাপ্রধান। সেটাই তো বলছি, সেটা ওইটাই তো আমি বলছি, আমরা চেয়েছিলাম এ বাংলাদেশটা সবার জন্য। যেমন শেখ হাসিনা ১৫ বছরের রাজনীতিতে যদি আপনি দেখেন। আমি আপনার কাছে আবার ফিরবো প্রফেসর কলিমুল্লাহ। তাহলে রোববার কি কোনো সংঘাতময় দিন হতে যাচ্ছে? প্রশ্নটি করলাম কারণ হচ্ছে আপনার জানেন যে জামাত কর্মসূচি দিয়েছে, তাদের সমাবেশ আছে, এবং এই জন্য সরকার তাদেরকে ট্রেন ভাড়া দিয়েছে, মানে সরকারি ট্রেনে করে তাদের কর্মীরা আসবে ঢাকা শহরে, রাজশাহী থেকে আরো কয়েকটি জায়গায় তারা সরকারি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে তাদের কর্মী আনার জন্য। এদিকে আওয়ামী লীগ রোববার হরতাল দিয়েছে। তো আপনার কি মনে হয় এটা একটা সংঘাতপূর্ণ দিন হতে পারে? দেখুন, আমি আপনার এই শোতে আগেই বলে নিয়েছি যে আপনি যদি হরতাল কার্যকর করতে চান তাহলে আগের দিন আপনাকে এর প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজগুলো করতে হবে। কিন্তু যেহেতু পুরো রাজধানী শহর আপনার জামাতের এই সমাবেশের জন্য ব্যস্ত থাকবে, জনাকীর্ণ থাকবে, সেই কারণে সেই সুযোগটা হয়তো ওইভাবে পাওয়া নাও যেতে পারে। তারপরে হুলিয়া, আপনার জেল জুলুম ইত্যকার ভয়গুলো তো রয়েছে, যেহেতু কার্যক্রম স্থগিত করা আছে সেই কারণে। সুতরাং আসলে আপনার জামাতের এই যে প্রোগ্রামটা, এটা অনেকদিন আগে থেকেই আমরা জানি তারা ঘোষণা দিয়ে রেখেছেন। তো সেই জন্য এইরকম একটি দিবস বেছে নেওয়াটা বোধহয় খুব একটা বিজ্ঞজনচিত কাজ হয়নি, টু বি অনেস্ট। আপনার যদি ইফ ইউ মিন বিজনেস, তাহলে সেইভাবেই আপনার পটভূমি খেয়াল করে আপনার তারিখটা দেওয়া উচিত ছিল। এটা হতে পারতো আপনার ২১ তারিখ, হতে পারতো আপনার ১৮ তারিখ। মানে এই যে রং আপনার টাইমিং, সেটা কিন্তু অনেকাংশে কন্ডিশন করে দেবে এর কার্যকারিতা। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। এখন মানে কি বলবো, যে আপনি বলছেন যে ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি শুনছিলেন যে প্রফেসর কলিমুল্লাহ বলছেন এটি একটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত হয়নি রোববার হরতাল। ওনার যুক্তি ঠিক আছে, কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যখন আমাদের বাংলাদেশ জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে তাদের উপর যে অনাচার চলছে। আপনি গোপালগঞ্জ একটা জেলায় পুরুষ শূন্য হয়েছে, আপনি বলছেন, আমি কিন্তু বাংলাদেশে নাই, আপনারা বলছেন। এমনটি অবস্থায় জামাত কি অনুষ্ঠান দিল, কে কি দিল, আমরা রাজনৈতিক সিদ্ধান্ত কিনলে কিন্তু আমরা ওইভাবে অনেক সময় আলোচনায় আসে না। আলোচনায় আসে যে শতাধিক, আমরা আমাদের অর্ধ শতাধিক মানুষকে নির্মমভাবে সেনাবাহিনী, পুলিশ বাহিনী হত্যা করেছে, তার প্রতিবাদ আমাদের জানান দরকার। হরতালটা হলো একটা শান্তিপূর্ণ হরতালের সময় কোনো সময়ই হরতালে আমরা কারোর সাথে কাউকে আমরা আঘাত করব বা কোনো কিছু, হরতালের যে এটা একটা মেসেজ যে তোমরা সরকার থাকাকালীন এই ফ্যাসিস্ট সরকার তোমরা মানুষ হত্যা করেছো, তার প্রতিবাদে আমরা আওয়ামী লীগ, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি কিন্তু ঘটনা এটা ডাক দেয়নি, ডাক দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক। হরতালের ডাকটা দিয়েছে গোপালগঞ্জবাসীরা। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের থেকে আমরা বিশ্বাস করি যে কেন শুধু গোপালগঞ্জ হবে, এটা আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আবেদন রাখছি যে এই যে নির্মমভাবে মানুষ মারা হলো স্বাধীন বাংলাদেশে, সেখানে একটা দিন আপনারা হরতালের মাধ্যমে এদেরকে প্রতিবাদ করুন। এটাই হলো আমাদের আপিল। এখন এটা কিভাবে পালিত হবে না হবে এটা আমরা ২০ তারিখে দেবো। আমরা জানি যে কি হতে পারছে, সেটাও কিন্তু আমার জানা। তারপরেও যেহেতু দল হিসাবে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যেহেতু যুক্তরাষ্ট্র আমি নেতৃত্ব, আমি মনে করেছি ব্যক্তিগত আমার নেতা কর্মীদের ওই দিনে যারা উপস্থিত ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তে এসেছি যে না, আমরা যখন পাকিস্তানের সময় দেখেছি
সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই প্রক্টরকে জন্মানো, তখন আমরা সারা বাংলাদেশ, আমরা তখন আমি ছাত্র, আমাদের জোয়া সাহেব, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কিন্তু তখন 144 ভঙ্গ করে আমরা হরতাল করেছি, প্রতিবাদ করেছি। এটা যদি এটা পালিত হবে কিনা, আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ যারা 71 বিশ্বাস করে, যারা বাংলাদেশের পতাকায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে, যারা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, তারা অবশ্যই আগামী 20 তারিখ তারা হরতাল পালন করবে। সেই আশা নিয়েই, সেই বিশ্বাস নিয়েই আমি ব্যক্তিগতভাবে বলছি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলছি, আমাদের হরতাল 20 তারিখে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পালনের আহ্বান জানিয়েছি। এবং আবারও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও পুনরাবৃত্তি করছি, কলিমুল্লাহ ভাই যে যুক্তি দিয়ে রেখেছেন সত্যিকারই একই, খুবই যুক্তিযুক্ত। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনি 18 তারিখ করেন, 19 তারিখ করেন, 20 তারিখ করেন, ইট ডাজন্ট ম্যাটার। একটা ফ্যাসিস্ট সরকারের অবস্থান করছে বাংলাদেশ, তার থাকাকালীন অবস্থায় আপনি যে ডেটি দেন, এটা যে মেটেরিয়াল। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কলিমুল্লাহ ভাই, মানুষ এখন দেখা উচিত যে জিনিসটা আপনি ভবিষ্যৎবাণী করলেন, যে আমাদের এই বাংলাদেশের অন্তত 54 বছর তো আমরা এই কনফ্লিক্ট জোনে আমরা রিপ্রেজেন্ট করে নিয়ে বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় যে কনফ্লিক্ট জোনে যাওয়ার জন্য করি নাই, সে কনফ্লিক্ট জোনে যারা নিয়ে গেল আলিদুর রহমান, তাদের বিচার বাংলাদেশের জনগণ একদিন করবে, সে আশা আমরা করছি। এবং কলিমুল্লাহ ভাই, আপনারা যারা 71 বিশ্বাস করেন অবশ্যই সেটা করবে। আমরা এটা হতে দেব না, কনফ্লিক্ট জোনে আমরা থাকতে চাই না। এবং সেই কনফ্লিক্ট জোন থেকে কিভাবে বেরিয়ে যায় সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের। জি, আমি কনফ্লিক্ট জোন নিয়ে প্রফেসর কলিমুল্লাহ আপনাকে প্রশ্ন করছি, কিন্তু তার আগে ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে প্রশ্ন রাখছি যে আপনারা এই যে হরতাল ডেকেছেন, এটা কি নিজেরা কানে কানে চুপি চুপি? আমি তো কোথাও তেমন কোনো প্রচারণা দেখছি না। আপনাদের যে সোশ্যাল মিডিয়া, অন্তত কয়েক মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, সেখানে প্রচারণা নাই কেন? প্রশ্নটি রাখলাম, এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। তার আগে প্রফেসর কলিমুল্লাহ, আপনি যে কনফ্লিক্ট জোনের কথা বলছেন, আজকে বাংলাদেশ স্বাক্ষর করেছে, এই কনফ্লিক্ট জোন যে বাংলাদেশ হবে এটি ইসলামিক দলগুলোও জানে, সেই জন্য কিন্তু তারাও সরকারের এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে। তাহলে তবু কেন ইউনূস সরকার এই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে এই ইয়েটা দিল, অনুমোদনটি এই সনদে কেন স্বাক্ষর করলো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আপনাকে পরে করছি, এটার উত্তর দিন আপনি আমাকে আগে। কেন ডক্টর ইউনূস? দেখুন, আমি যেটি বলবো সেটি হচ্ছে, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেজিম, প্রেজেন্ট রেজিম লেড বাই প্রফেসর ডক্টর ইউনূস, তারা কিন্তু ডাউন টু আর্থ পিপল, আবেগ বলে কিছু নেই মধ্যে। তারা খুব ভালো করে জানেন যে কাকে কখন ব্যবহার করতে হবে। এই মাওলানাদের তারা ইতিমধ্যে ব্যবহার করে ক্ষমতায় এসছেন, সুতরাং এখন তাদের প্রয়োজন ফুরিয়েছে। এবং নতুনতর যেই বাস্তবতায় তারা অবগাহন করতে চলেছেন, সেখানে মাওলানাদের নতুন ভূমিকায় তারা দেখতে চান। তো ফলে এই ধরনের এই যে জঙ্গিপনার আপনার যে জাগরণ আমরা লক্ষ্য করলাম পাবলিক স্ফেয়ারে, প্রকাশ্য দিবালোকে, সেটি ফ্যাসিলিটেশন তারা করে দিয়েছেন। আর যেহেতু সরকারে তারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সংশ্লিষ্ট কমিটি, সেখানে কিন্তু সবচেয়ে প্রভাবশালী সদস্য হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান, এবং তাকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আদিল ভাই বলে সম্বোধন করে, সেটাও আমরা কিন্তু মিডিয়াতে দেখেছি। এখন আপনার বয়সের তারতম্য আছে, তৎসত্ত্বেও এই যে আপনার প্রভাবক ভূমিকা, সেইটি কিন্তু নির্ণয় করে দেবে কোন দিকে আপনার ধাবিত হবে দেশ। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে শেষ প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের প্রচারণা নাকি যে যেমন খুশি তেমন কর্মসূচি দিচ্ছে, বাস্তবায়ন হলে হবে। বিভিন্ন সময় আমরা এরকম গত 1 বছর ধরে বিচ্ছিন্নভাবে টুকরো টুকরো জিনিস আমরা দেখেছি। এইবার কি কোনো সমন্বিত কিনা, এবং এটা প্রচারণা কেন নাই? আপনি হয়তো দেখছেন না, প্রচারণা অবশ্যই আছে। আপনি জানেন বাংলাদেশেও যেরকম আমাদের কোনো খবর প্রচার করা হয় না, এবং ইদানিং কালে আমি নিউইয়র্কে দেখি না, আমি সেটা বলছি, আমি বলছি এখানেও
নিউ ইয়র্কে যে আপনাদের প্রচার মিডিয়া, তারা তো আমাকে দেখলে আমি যে রাস্তাতে যাই অন্য রাস্তাতে হাঁটা শুরু করেন, তো এটা আমি তাদের দোষ দেন, তারা আমার সাথে কথা বললে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, দেশে তাদের আত্মীয় স্বজনের বাধাগ্রস্ত হবে। তবে আপনি হয়তো দেখেননি, আপনি জানেন না আপা, আমাদের এখানে যে আপনাদের টিভি কয়েকটা যা আছে নানান, আমি তো দেখছি লাখো লাখো ভিউ করেছে আমাদের এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে আমি ঘোষণা দিয়েছি পোস্ট, এটা কিন্তু আমি পোস্টে দিয়েছি 16 জুলাই কিন্তু ঘোষণা দিয়েছি হরতালের, এটা কিন্তু লাখো লাখো মানুষ আমার কাছে যে আছে লাখো লাখো মানুষ এটাকে ভিউ করেছে। আপনি মনে করেন না যে সোশ্যাল মিডিয়াতে নাই, সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে। তবে আপনি যেটা বলেন সন্তুষ্ট থাকলেই সন্তুষ্ট, আমার তো কিছু না না আমি সন্তুষ্ট না, না না আপনাকে আমি বলি আপনি সন্তুষ্ট খুশি খুশি থাকেন। না না খুশি না, না আমাদের খুশি থাকার কিছু না, যেখানে আমার নিরীহ মানুষ মারা যাচ্ছে আমাদের খুশি থাকার কিছু না, আমরা খুব অশান্তির ভিতর দিয়ে অনেক কষ্টের ভিতর দিয়ে আমরা মানসিক ভাবে আমরা আমি আপনার এখানে কথা বলতেছি, আমি আপনার এখানে কথা বলতেছি, আমরা খুশি নেই। আমরা এটা আমার ব্যক্তিগত কারণে নয়, যে আমি যে রাজনীতি দর্শনে বিশ্বাস করি, সেই দলের নেতৃত্বেই এই দেশটা প্রতিষ্ঠিত। সেখানে যাদের উদ্দেশ্যে আমরা দল করলাম সেই দেশের লোক আজকে যে অনিশ্চিত হতে হচ্ছে, এখানে আমাদের খুশি হওয়ার কোনো কিছু নাই, শান্তিতে থাকার কোনো কারণ নেই। তবে আপনি আমার এখানে কেন যে বলছেন প্রচারের ব্যাপারে, এখানে সমালোচনা যারা আমরা যারা দল করি, আমি যে সবাইকে খুশি করতে পারি তা না, যেহেতু আমি সভাপতি, অনেকেরই অনেক আবদার থাকে, আমি সব আবদার মানতে পারি না, তারা আমার বিরুদ্ধে বলবে, আর স্বাভাবিক রাজনীতিতে তেমন আমার অভিযোগ আছে দেখে আমি একদিন প্রশ্ন করতে চাই, আপনি একদিন সময় দিবেন। আপনি অবশ্যই আপনি অভিযোগ নিয়ে আসেন, আমি উত্তর দেবো। তবে একটি কথা আমি বলতে চাই, আমার রাজনীতি করা, বাংলাদেশ আওয়ামী লীগ করার, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমার কোনো খাদ নেই, দেয়ার ইজ নাথিং। আমি মনে প্রাণে দলটি করি এবং মনে প্রাণে দলটি করি বিদায় শেষ করবো। ডক্টর সিদ্দিকুর রহমান, আজকে শেষ করছে, আর একদিন আপনার বিরুদ্ধে যত অভিযোগ এগুলো নিয়ে একদিন আপনি যদি সুযোগ দেন প্রশ্ন করবো, কারণ আপনার অবশ্যই যে কোনো প্রশ্ন আমার কান ঝালাপালা হয়ে যায়। হ্যাঁ সেটা বলছি আমি একটু বলার আগে বলি, আমি আবারও বলছি, গত 15 বছর অনেকেই বলে হাজার হাজার কোটি টাকা, আমি এটুকু বলি আমার ঢাকায় কোনো বাড়ি নাই, বগুড়া শহরে কোনো আমার বাড়ি নাই, আমি যে বাড়িটাতে থাকতাম আমার বাপের, সে 100 বছর আগের পুরানো বাড়ি, সেখানে আমি থাকতাম, সে বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বাংলাদেশে আমার ব্যাংকে কোনো লাখ লাখ টাকা নাই, আমি আমেরিকায় থাকি, আমেরিকার ব্যাংকে আপনি তো খোঁজ পাইতে পারেন, আমার এখানে হাজার হাজার ডলার নেই। আমি সেই রাজনীতি করি, আমি সেই রাজনীতি বিশ্বাস করি। তবে আমার বিরুদ্ধে নানান অভিযোগ করবে, যেহেতু আমি দলটা সুষ্ঠুভাবে চালিয়েছি এবং যখনই বাংলাদেশের জনগণের প্রয়োজন হয়েছে সেই জনগণের প্রয়োজনে মঙ্গলে আমি আমার প্রোগ্রাম দিয়েছি। সেই উত্তর দিয়ে দিলে তো হবে না, আজকে আমার সময় শেষ, প্রশ্ন করতে পারলাম না আপনাকে, পরে করবো একদিন, সময় দিবেন, একদম শুধুমাত্র আপনাকে নিয়ে অনুষ্ঠানটি করব। অবশ্যই অবশ্যই সবগুলি প্রশ্ন করা হবে, আপনি সেদিন একদিন আমি উত্তর দেবো, আমি সব উত্তর দেবো। আপনি আমাকে আজকে ডেকেছেন যুক্ত হওয়ার জন্য, এবং প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকেও ধন্যবাদ, এবং আমার সঙ্গে আরো যারা অতিথি ছিলেন আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আপনারাও যারা ছিলেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।